সালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, 49th স্পেশাল বিসিএস এর সাবজেক্টিভ পার্টের আজকে আলোচ্য টপিক কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমেই দেখে নিব আমাদের কি কি টপিক থাকতেছে এবং কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই টপিকগুলোর মধ্যে কি কি পড়বো আমি শুরুতেই একটা ওভারভিউ করে নেব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওএসআই লেয়ার। ওএসআই লেয়ারে আমাদের যে পড়তে হবে 7টা লেয়ার। এই 7টা লেয়ারের কি কি প্রতিটা লেয়ারে কি কি ডিভাইস ইউজ হচ্ছে, কোন প্রোটোকল ব্যবহার করা হবে এবং কিভাবে কাজ হবে, এই সমস্ত তথ্যাদি জানা থাকলে ইনশাল্লাহ এখান থেকে আশা করতেছি একটা প্রশ্ন এখান থেকে থাকার সম্ভাবনা অনেক বেশি এবং এটা কম পড়ে যাবে। এবং একই সাথে টিসিপি/আইপি প্রোটোকলের যে লেয়ার গুলা আছে তারা কিভাবে কাজ করে, কি কি প্রোটোকল ব্যবহার করা হয়, সে ব্যাপারটাও ইনশাল্লাহ আমাদের এখানে চলে আসবে। সেকেন্ড পোর্শনে আমাদের এটা আগেরটা চলে গেছে। নেটওয়ার্ক টাইপ, তো ল্যান ম্যান ওয়ান সাধারণত থাকে, এখানে দুটো পোর্শন দেওয়া আছে, তারপরে তিনটা নিয়ে আলোচনা করব। ল্যান ম্যান ওয়ান বিশেষ করে এর ফিচার গুলো আমরা আলোচনা করব, এই ফিচার থেকে প্রশ্ন হবার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এরপর এখানে আইপি অ্যাড্রেসিং, এখান থেকে প্রশ্ন মাস্ট হবেই, একটা প্রশ্ন এখানে থাকবেই, বিশেষ করে ক্লাস এ বি সি ডি, আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এর কত বিটের, এগুলা নিয়ে আলোচনা হবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে ডিএনএস এবং ইমেল ভিপিএন, এটা যদিও খুব ছোট ছোট, বাট এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে ইমেলে কোন প্রোটোকল গুলো ব্যবহার করা হবে, কোনটা ব্যবহার করা হবে না ইত্যাদি। আচ্ছা, তো নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে ফায়ারওয়াল সহ যে টার্মগুলো আছে এবং ওয়্যারলেস নেটওয়ার্কের এই পোর্শনগুলো ইনশাল্লাহ আমাদের পড়লে আশা করি হয়ে যাবে। আর যেহেতু শুরুতেই বলছিলাম যে বিভিন্ন প্রোটোকল আমরা অলরেডি আলোচনা করব, এই প্রোটোকলগুলোর মধ্যেই আমার যে সমস্ত প্রোটোকল রাউটিং প্রোটোকল হিসেবে ব্যবহার করা হয়, যেমন ওএসবিএফ, ইআইজিআরপি, তো এই সব প্রোটোকলগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলো খুব সহজ, শুধু কোনটা কি কাজ করে এটা জানা থাকলে ইনশাল্লাহ আমরা খুব সহজেই সিকিউর অ্যান্সার গুলা করতে পারবো। তা আমরা সরাসরি পড়াতে চলে যাই। যেটা রেখেছি আমি এই চ্যাপ্টারের জন্য হিউজ পরিমাণ এমসিকিউ রেখেছি আমি, এবং লাইভ এমসিকিউ টিমকে অলরেডি আমি এগুলা প্রোভাইড করেছি তোমাদেরকে শুরুতে দেওয়ার জন্য, যাতে এটা সুবিধা হয়। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ, এবং টপিক বেসড আমি এমসিকিউ গুলা রেখেছি যাতে তোমাদের সকলের এটা সুবিধা হয়। ওকে, আমরা মূল পড়ায় চলে যাচ্ছি। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ওএসআই লেয়ার নিয়ে আলোচনা করব। আমরা ওএসআই লেয়ার আলোচনা করার আগে আমি একটা বাক্য লিখতেছি, অল পিপল seems to need data processing. Okay, all people, all the application layer, যেহেতু লেখা আছে আমি টেনে যাচ্ছি। পিপল প্রেজেন্টেশন লেয়ার, সিমস সেশন লেয়ার, টু ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং প্রসেসিং ফিজিক্যাল লেয়ার। সো একটা বাক্য থেকে আমরা 7টা লেয়ার মনে রাখতে পারি। অল পিপল সিমস টু নিড ডেটা প্রসেসিং। ওকে, এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে আমরা যদি যে কোনো, এই যে আমি সাপোজ এখন কিছু কোনো একটা ওয়েব অ্যাক্সেস করব, একটা ওয়েবসাইট অ্যাক্সেস করব, তো ওয়েবসাইট অ্যাক্সেস করতে গিয়ে যে সমস্ত প্রক্রিয়া অনুসরণ করব তা এই 7টা লেয়ার অনুসরণ করে কিন্তু হবে, বাট আমরা আসলে বুঝতেছি না কিভাবে এই কাজগুলা এক্সিকিউশন হচ্ছে, সেগুলো নিয়ে একটু ছোট ছোট ভাবে আমরা আলোচনা করে নেব। তার পূর্বে এখানে তোমরা দেখে নিবা যে এখানে আমরা আসলে কি কি প্রোটোকল ব্যবহার করতেছি বা যে সেন্ট্রাল ডিভাইস গুলাকে কি হচ্ছে। আচ্ছা, আমি খুব সংক্ষেপেই এখানে বলছি। তার মধ্যে এই টপিকটি পড়ানোর আগে আমি এখানে একটা
এখানে দেখো তোমাদের ক্লাস কন্টেন্টের আরেকটা শীট আমি দিয়ে দিয়েছি, যাতে এখান থেকে ভালো তোমরা স্টাডি করতে পারো। অ্যাপ্লিকেশন লেয়ার, আমি সাপোজ আমি একটা www.supposefacebook.com অথবা www.daily আমার দেশ, কথার কথা আমার দেশ.com এ আমি অ্যাক্সেস করতে চাই এই ওয়েবসাইটে। ওকে, আমরা যখন, তার মানে কি, যখন আমরা অ্যাক্সেস করতেছি, আমরা কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, তখন এইচটিটিপি কি রিকোয়েস্ট পাঠায় কোথায়, সার্ভারে। কিন্তু সার্ভার তখন কি করে, আমাদের একটা ফিডব্যাক দেয়, রেসপন্ড করে। এই যে সমস্ত ব্যাপারটা, এটাই ঘটে হলো অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি একটা ফিগার আউটের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এবং এখানে যে প্রোটোকল গুলো ব্যবহার করা হয়েছে, সেটা ডিএনএস, আমরা সামনে দেখবো ডোমেইন নেম সিস্টেম, এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা এগুলার নামটা খুব বেশি মনে রাখবো, কারণ অ্যাব্রিভিয়েশন একটা চলে আসার সম্ভাবনা বেশি। এসএমটিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, এরপর যদি আমরা চিন্তা করি যে আমরা সাধারণত কি করি, যখন আমরা একটা মেল পাঠাই, উদাহরণস্বরূপ আমরা একটা মেল পাঠাই, তো ওই মেলটাকে কি করতে হয়, অবশ্যই মাস্ট বি এনক্রিপ্টেড অবস্থায় থাকতে হয় এবং তার নির্দিষ্ট একটা গাঠনিক স্ট্রাকচার বা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটের মধ্যে থাকতে হয়। তখনই আসলে এই যে এই ব্যাপারটাই ঘটে আসলে প্রেজেন্টেশন লেয়ারে। যদি বলি, উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে আমাদের সবারই মনে থাকবে। তার মানে এনক্রিপশন ডিক্রিপশনের যে কাজগুলো হয়, এটা প্রেজেন্টেশন লেয়ারে সংগঠিত হয়। উদাহরণস্বরূপ যে আমরা জেপিজি, যে বিভিন্ন ফরম্যাটের আজকে কোড, ঠিক আছে, এই কোড বা এই ফরম্যাট গুলোর দিকে যদি তাকাই, তাহলে আমার প্রেজেন্টেশন লেয়ারের কার্যাবলী ইজিলি বুঝতে পারি। ওকে, এরপর সেশন, যেমন সেশন আমরা সাপোজ আমি এখন বিকাশে লগ ইন করতেছি, তো বিকাশের অ্যাক্সেসের আমি কি 1 ঘন্টা 2 ঘন্টা আমার জন্য ওয়েট করবে না, নির্দিষ্ট টাইম পরে কিন্তু সেশন আউট হয়ে যাবে। তো সেশন, এখন আমি যদি একটা গেম খেলতেছি, গেমের জন্য আমাকে নির্দিষ্ট পরিমাণ, এখানে একটা গেম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, আমি যদি অনলাইন ট্রানজাকশন, যে কোনো ট্রানজাকশনের কথা যদি চিন্তা করি, তাহলে সেশন এর জন্য নির্দিষ্ট একটা সময় থাকে, সময়ের ভিত্তিতে রেসপন্ড করবে, অথবা নির্দিষ্ট আমরা দেখতেছি সেশনটা আউট হয়ে যায়। সো এটা হলো সেশন লেয়ারের আসলে মূল কাজ। আচ্ছা, দেন আমি যদি একটু চিন্তা করি আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের কথা, যে আমি সাপোজ আমি একটা ভিডিও স্ট্রিমিং করতেছি, কথার কথা, তো ভিডিও স্ট্রিমিং এর সময় দেখা যায় যে অনেক সময় অনেক বড় একটা ফাইল চলে আসে। তো ফাইলগুলোকে আসলে কি করতে হয়, ফাইলগুলোকে সেগমেন্টেশন, ছোট ছোট অংশ ভাগ করে দিতে পারি, সেই ভাগকৃত ফাইলটাকেই পরে তাহলে কি আমার ইজিলি কি করতে পারে, যে ট্রান্সমিশন যে পয়েন্ট আছে, আমার রিসিভার পয়েন্ট আমি ইজিলি ট্রান্সমিট করতে পারি। ঠিক আছে, তো এটা হলো ট্রান্সপোর্ট লেয়ারের মূল কাজ। এরপরে আমরা যে চলে আসি আমাদের নেটওয়ার্ক লেয়ার, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসলে হয়ে যায়। যে সাধারণত আমরা কি করি, যে ডেটা প্যাকেটটাকে একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যখন আমরা সাধারণত পাঠাই, তখন এগুলার জন্য আমাদের কি করে, যে রাউটার গুলা রুট ফাইন্ড আউট করতে হেল্প করে এবং কিভাবে ডাটা প্যাকেট ট্রান্সফার হবে সে বিষয়টা নির্ধারণ করে। এটাই আসলে মূলত নেটওয়ার্ক লেয়ারের কাজ। এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের রাউটারের যে কাজগুলো, এটা আমরা দেখবো সামনে। আইপি প্রোটোকল, আইপি ইন্টারনেট প্রোটোকল, আইসিএমপি ইন্টারনেট কন্ট্রোল প্রোটোকল এক্সেট্রা ইত্যাদি প্রোটোকল এখানে ব্যবহৃত হয়। এরপরে যদি আমি চিন্তা করি আমাদের, এটা কিন্তু আমরা টপ টু বটম আমি আসতেছি, আবারও বলতেছি টপ টু বটম, তাহলে আমাদের জন্য সহজ হবে বুঝতে। অনেকে আবার ফিজিক্যাল লাইন নিচে বটম টু টপ অ্যাপ্রোচ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে। আমরা যেহেতু ডাটা প্যাকেট আকারে রিসিভ করি, প্যাকেট থেকে কিভাবে আসলে ছোট ছোট বিট আকারে আসে, সেই জন্য আমি টপ টু বটম অ্যাপ্রোচটা ফলো করতেছি। ওকে, আমরা যে ডেটা প্যাকেটটা আছে, ডেটা প্যাকেটটাকে আসলে ফ্রেমিং করতে হয়। আমি একটু এই কাজটা ব্যবহার করি, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। ডেটা প্যাকেটটাকে ফ্রেমিং করলে বিশেষ করে ইথারনেট কার্ডের মাধ্যমে, এবং যে সোর্স অ্যাড্রেস থেকে ডেস্টিনেশন অ্যাড্রেসে যখন আমি ডাটাগুলা মানে কিভাবে যাবে বা না যাবে, এই ব্যাপারগুলা নির্ধারণ করে এই ডেটা লিঙ্ক লেয়ারের কাজ। ঠিক আছে, আমরা বিভিন্ন সময় দেখবো এলএলসি, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, বা ম্যাক অ্যাড্রেসের যে কাজগুলো সাধারণত ম্যাক বাইন্ডিং, এগুলা এখানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, ফিজিক্যাল লেয়ার, এটা আমরা বুঝতে পারতেছি সাধারণত যে আমাদের নরমাল কানেক্টিভিটি,
এই কানেক্টিভিটির যে ব্যাপারটা ইথারনেট পোর্ট বা বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে এই লেয়ারে। সাধারণত এই লেয়ারে হাফ ব্যবহৃত হয় আমাদের যে কেন্দ্র ডিভাইস হিসেবে। আচ্ছা, এই যে এখানে উদাহরণস্বরূপ আমরা এখানে থেকে রেখেছি যে ফাইবার অপটিক কেবল, ব্লুটুথ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো যাই হোক, এটা এক নজর দেখলে আমরাও এটা আর এটা কোনো পার্থক্য নয়, একই। এখানে শুধুমাত্র আমি এই ছবিটা অ্যাড করে রাখছি যে আমাদের সেন্ট্রাল ডিভাইস হিসেবে আসলে কি কি ব্যবহার করা হয়। এখানে তোমরা দেখবা যে ফিজিক্যাল, অনেক সময় প্রশ্ন চলে আসে হাফ কোন লেয়ারের কাজ করে। ফিজিক্যাল লেয়ারে আমরা এই যে সুইচ যেটা আছে, সুইচ, বিস, ওয়াফ, এই যে এই পয়েন্টগুলো সাধারণত এই যে আমার ডেটা লিঙ্কে কাজ করে। রাউটারের কথা অলরেডি একটু আগে বলছি। রাউটার এই ডিভাইসটা আমার ব্যবহার করা হয় নেটওয়ার্ক লেয়ারে। আর এখানে প্রোটোকল হিসেবে এই যে আইপি, সেটা আমরা দেখে ফেললাম কি কি প্রোটোকল ব্যবহার করা হয়। আচ্ছা, ঠিক একইভাবে যে এটা দেখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, সেটা আমরা অলরেডি একটু আগে আলোচনা করেছি। আচ্ছা, মজার ব্যাপার হলো, এটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন চলে আসে অনেক সময়, গেটওয়ে আসলে কোন লেয়ারে কাজ করে। মজার ব্যাপার হলো যে গেটওয়েটা সকল লেয়ারে কাজ করে। অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায় রাউটার এবং গেটওয়ে কাজ থেকে। আমি যদি সিম্পল বলি, একটা সেম নেটওয়ার্কের মধ্যে যখন যেটা রাউট হয় সেটা হলো আমার রাউটারের মাধ্যমে সাধারণত হয়। আর ভিন্ন ধর্মী নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য আসলে আমরা গেটওয়েটা ব্যবহার করি। সেটা আমরা আর একটু সামনে দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো এইখানে আশা করি এইটুকু জানা থাকলে হবে, আর এখান থেকে বাড়তি কিছু লাগবে না। তো আমরা যে ওএসআই লেয়ারের যে 7টা মডেল শিখলাম, অল পিপল সিমস টু নিড ডেটা প্রসেসিং, এই 7টা লেয়ারেরটাকেই কিছু ফিচার কে কম্বাইন করে কিছু কাটছাট করে নতুন একটা টিসিপি কনসেপচুয়াল যেটা আছে সেটাকে ডিজাইন করা হয়েছে। সেখানে মজার ব্যাপার হলো আমাদের একদমই সহজ, আমরা চিত্রের মাধ্যমে দেখে নেই, আরো সহজ হবে আমাদের জন্য। প্রথম যে দুটো লেয়ার ফিজিক্যাল, যে বটম থেকে যদি চিন্তা করি, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এটা নেটওয়ার্ক ইন্টারফেস নামে এটা পরিচিত। নেটওয়ার্ক লেয়ার ট্রান্সপোর্ট সেম, এবং অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন এবং সেশন, তিনটা লেয়ারের যে কার্যাবলীকে আমরা এখানে অ্যাপ্লিকেশন হিসেবে পাচ্ছি। তার মানে আলটিমেটলি কিন্তু এখানে মোট কয়টা লেয়ার? 4টা লেয়ার। এখানে কিন্তু প্রশ্নটা এভাবেই আসলে চলে আসে। আর ওএসআই 7টা লেয়ার। ওকে, আমরা এর পরবর্তীতে যদি দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। ওকে, এখানে আমি দেখানোর চেষ্টা করেছি এই যে যে লেয়ার গুলো আছে স্বাভাবিকভাবে, এই লেয়ার গুলোর মধ্যে অনেকটা দেখা যায় যে 5টা লেয়ারে ওটা বিভক্ত করে ফেলে। ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার। আচ্ছা, এটাকে দুইটা আবার বিভাগে বিভক্ত করে ফেলে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা কি কি প্রোটোকল ব্যবহার করব বা ব্যবহৃত হবে, এই প্রোটোকল গুলার কাজ কি সেটা আমরা একটু দেখে নেব, এবং কোনটা কোন লেয়ারে অবস্থান করতেছে প্রোটোকল গুলা কিন্তু এখানে চিত্রের মাধ্যমে স্পষ্ট দেখতে পাচ্ছি। বিশেষ করে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, আমরা এপিপির মাধ্যমে, এটিপি সার্ভারের মাধ্যমে বিভিন্ন ফাইল অলরেডি ট্রান্সফার কিন্তু করছি অনেকে। নেটওয়ার্ক যখন পড়ার সময় বিভিন্ন, এখনো আমরা যে কোনো ফাইল, যেমন কোনো ওয়েব সার্ভারে বা ডেটা সার্ভারে কোনো কিছু ডেটা ওখানে রাখি বা সেখান থেকে আমরা ডাউনলোড করার জন্য যে প্রসেসটা আমরা ফলো করি, ম্যাক্সিমামটা হলো এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এই সার্ভারের মাধ্যমে, মানে এই প্রোটোকলের মাধ্যমে ব্যবহার করে থাকি। আচ্ছা, টেলনেট, ডিএনএস, ডোমিনেট সিস্টেম, এই যে এসএনএমপি সিম, তো এই প্রোটোকল গুলা আমরা সাধারণত অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন এবং সেশন লেয়ার যেটা আছে কম্বাইনলি এখানে ব্যবহার করা হয়। খুব মজার জিনিস, এটা হলো কানেকশন ওরিয়েন্টেড আর একটা কানেকশন লেস, টিসিপি এবং ইউডিপি। আচ্ছা, কোনটা কোন ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, কোনটা কোন পারপাসে ব্যবহার করা হবে সেটা আমরা সামনে দেখব। আচ্ছা, তো এখানে নেটওয়ার্ক লেয়ারে কি কি ব্যবহার করা হয় সেটা আমরা দেখে নিই। আইসিএমপি, আইজিএমপি, আইপি, এআরপি অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, আর এআরপি। তো যাই হোক, এটা আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু পয়েন্ট আউট করে রেখেছি যাতে সবার সুবিধা হয়। একদমই সিম্পল, এগুলা জাস্ট এক নজর দেখলেই হবে। তারপর আমি 2-4টা আমি এখানে আলোচনা করতেছি। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল আসলে এটা কেন ব্যবহার করা হয়? সোজা কথা,
সেন্ডিং অ্যান্ড রিলিং ইমেল মেসেজেস বিটুইন সার্ভার, বিভিন্ন সার্ভারের মধ্যে আমার কি ইমেল মেসেজটা কি করতে হয়, সেন্ডিং এবং রিলিং এর জন্য আসলে এটা ব্যবহার করা হয়। এফটিপির মাত্রই বলছি, দেখো সেম কথাই আছে। বল কি করছি, কি ট্রান্সফার অফ ফাইলস কিসের মধ্যে, এই যে আমি যখন আমি ফাইলটা পাঠাচ্ছি একটা সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে, আমার যে ট্রান্সফার প্রক্রিয়াটাকে এনাবল করে দেয়। আচ্ছা, এটাও আর সিম্পল, সেই একই টেক্সট বেসড কমিউনিকেশন ফ্যাসিলিটি দেওয়ার পর রিমোট অ্যাক্সেসের জন্য, তাই না, টেলনেট সার্ভারটা ব্যবহার করি বেশিরভাগ, এই টেলনেট প্রোটোকলটা ইউজ করি। আচ্ছা, ডোমেইন নেম সিস্টেম, এটা তোমরা জানো, আমরা যেমন আমি লিখলাম একটু পূর্বে লিখে ফেলেছি, সাপোজ facebook.com লিখলাম, কিংবা লিখেছি সাপোজ bangladesh.gov.bd, বাংলাদেশের একটা ওয়েবসাইট, এটা ন্যাশনাল ওয়েব পোর্টাল। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা আসলে এই বাংলাদেশ.gov.bd এই ডোমেইনটাকে অ্যাক্সেস করতে চাই, কিন্তু আসলে কি এই ডোমেইনের এগেইনস্টে সে কি করে, একটা আইপি অ্যাড্রেসটাকে সে ফর এক্সাম্পল আমি এরকম লিখলাম, মানে এরকম আছে, কথার কথা এটার অ্যাড্রেসটা এরকম। তো এই যে নামের এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেসকে রিজার্ভ করতেছে, এটাই আসলে ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। আমরা এই ডোমেইন নেমটাকে কি ট্রান্সলেট করব, কিসে, ইনটু আইপি অ্যাড্রেস। আসলে এটাই, কারণ এতগুলো নাম বারবার সংখ্যা মনে রাখা আমাদের জন্য সো টাফ, সেজন্য আমরা আসলে নাম হিসেবে মনে রাখি, কিন্তু সেটাকে যখন কাজ করে সে কিন্তু আইপি এগেইনস্টে সার্ভারে হিট করে। আচ্ছা, যারা বিভিন্ন সার্ভার নিয়ে তোমরা কাজ করছো, এটা তোমরা ইতিমধ্যেই জেনে থাকবা। আচ্ছা, এখানে ওরা যারা তোমার সিসিএনএ করা বা বিভিন্ন সিসকোর বিভিন্ন কোর্স করা, তাদের কাছে এগুলো খুবই সহজ মনে হবে যে স্যার এটা বেসিক লেভেলে পড়াচ্ছি, কিন্তু যেহেতু আমার এখানে সকল লেভেলের স্টুডেন্ট আছো, সেজন্য এইগুলো আমাকে টাচ করতে হচ্ছে। আচ্ছা, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল যেটা এসএনএমপি, এটা আসলে কি করে, যে সিম্পল আইপি নেটওয়ার্কের মাধ্যমে যে ডিভাইসগুলো আছে সেগুলোকে সে ম্যানেজ করে, ঠিক আছে, কিভাবে, মনিটরিং এন্ড কনফিগারেশন দেন। আচ্ছা, এটা হলো সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকলের কাজ। আচ্ছা, সিম্পল এই প্রোটোকলগুলো যদি আমরা দেখে নিই, আমাদের জন্য একদম সহজ হবে। পরবর্তীতে কিছু প্রোটোকল রেখেছি, আমি অলরেডি বলেছি আমাদের যে এআরপির কথা, আইপির কথা, আইজিএমপি, আইসিএমপি, দুইটার কথা একটু বলছিলাম, একটা কানেকশন ওরিয়েন্টেড আর একটা হলো কানেকশন লেস, ঠিক আছে। রিলায়েবল, সোজা কথা, এটা প্রশ্ন আসে অনেক সময়, যে রিলায়েবল ট্রান্সমিশনের জন্য বা এই ট্রান্সমিশনের জন্য আমরা আসলে কি ব্যবহার করি, এই টিসিপি প্রোটোকলটা আমরা ব্যবহার করি। আচ্ছা, আর যেখানে কানেকশন লেস ট্রান্সমিশন, সেটা হলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, খুব বেশি ইম্পর্টেন্ট এই দুইটা, এখানে এমসিকিউ চলে আসে, একটা কানেকশন ওরিয়েন্টেড, একটা কানেকশন লেস। আচ্ছা, ওকে, তাহলে আশা করি এগুলো দেখলে আর কোনো সমস্যা থাকবে না। তো এই একই জিনিস, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এটা সামনে আমাদের আরো আসবে। এটা আমার, এটা কি আইপি অ্যাড্রেসটা যে থাকবে, এই আইপি অ্যাড্রেসটা টু আমি এখানে লিখে দিলাম, তাহলে একদম সহজ মনে থাকবে ম্যাক অ্যাড্রেস, এই এটাকে ম্যাপিং করবে, ট্রান্সলেট করবে, এই ব্যাপারটাই হলো এই যে ম্যাপিং করার ধারণাটা, এটা হলো এআরপি বা অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। আচ্ছা, আর আমি সেম যদি রিভার্স করলে বুঝতে পারতেছি, রিভার্স করলে তার মানে কি, সে ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসটাকে ম্যাপিং করবে, উল্টা যদি ম্যাপিং করি সেটাকে নামকরণ করা হয়েছে আরএআরপি, রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। সো নাম থেকে বুঝতে পারতেছি, এটা আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। ওকে, এখন আমরা চলে আসতেছি আমাদের এটা খুবই সহজ ব্যাপার, আমরা দৈনন্দিন জীবনে বারংবার এটা ব্যবহার করতেছি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, আমরা বাসা বাড়িতে আমরা দুইটা পিসের মধ্যে হতে পারে, পাঁচটা পিসের মধ্যে, একটা ভবনে হতে পারে, একটা নিজস্ব যে মানে নেটওয়ার্ক শেয়ারের জন্য, যে ফাইল আদান প্রদানের জন্য যে
নেটওয়ার্কটা গড়ে ওঠে, আসলে এটা হলো মূলত ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেটা এটা আসলে কি জন্য ব্যবহার করা হয়, মূলত যে কোনো কিছু নেটওয়ার্ক গড়ে ওঠে, সরি, হার্ডওয়্যার রিসোর্সটা শেয়ার করে, সফটওয়্যার রিসোর্স শেয়ার করে, সফটওয়্যার রিসোর্স শেয়ার করে, এনি ফাইল, যে কোনো কিছু ফাইল বা ইনফো শেয়ার করতে পারে, যে কোনো কিছু, এনিথিং। আচ্ছা, মূলত এই উদ্দেশ্যে কিন্তু আমার নেটওয়ার্ক ব্যবস্থাটা গড়ে ওঠে। সেই নেটওয়ার্কটাই মূলত যে প্রথম শুরুর দিকে 2টা কম্পিউটার, 3টা কম্পিউটার, 5টা, 10টা, এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্ল্যান হয়েছে। এরপরে বিভিন্ন শহরের মধ্যে যখন সেটা গড়ে উঠতো, সেটাকে আমরা ম্যান বলতাম। সেটা যখন ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী, সেটাকে আমরা ওয়ান বলবো, সামনে আমরা সবাই জানি। এরপরেও আমি এটাকে বোঝানোর জন্য আমি সিম্পল, সবাই জানো, আমরা একটা প্যাকেট টেস্টের একটা ছোট একটা উদাহরণ দেখে নিই, আমাদের জন্য সহজ হবে। তাহলে সাপোজ এখানে আমি যেহেতু অনেক সময়ের স্বল্পতা, সেই জন্য আমি এটাকে একদম সহজ করে দিচ্ছি। আমি এখানে দুটো পিসি, যেমন আমি দুটো পিসি নিয়ে নিই, সাপোজ আমি একটা পিসি নিচ্ছি। আচ্ছা, এই একটা পিসি নিচ্ছি এখানে, এবং নর্মাল পিসি যেভাবে কাজ করে সেই কাজগুলো দেখাবো, এবং দুটো পিসির মধ্যে নর্মাল যে ডাটা আদান প্রদানের উদ্দেশ্যে আমি একটা ল্যান গঠন করব। ওকে, আমরা একটু দেখে নেই, ওকে, এখন এই পিসিটা, এই পিসি একটু কনফিগার করি। আমি নরমাল যে আইপি কনফিগারেশন যেটা আছে সেটা আমরা করে দিই। আইপি অ্যাড্রেস, সাপোজ আমরা সি ক্লাসের একটা আইপি ব্যবহার করি, একটু পরে আমরা আইপি অ্যাড্রেস পড়বো। আপাতত ধরে নেই এখানে দেখতেছি যে 4টা অংশে বিভক্ত, প্রতিটা অংশের মান 8 বিট করে। সো 4 কত 32, আমরা দেখে নিলাম। প্রতি যদি বাইনারি বিট হিসাব করি তাহলে প্রতিটা 8 বিট করে এখানে হবে, 8 বিটের বেশি যাওয়া যাবে না। সো 8 বিট করে হলে 4 32 এখানে পেয়ে গেছি, এবং এর অনুরূপে আমার কতগুলা সাবনেটিং হয়, এটা মার্কস দ্বারা ডিফাইন করা হয়, আমরা দেখবো। ঠিক আছে, নেটওয়ার্ক অংশগুলাকে সাধারণত আমরা এই 1 দ্বারা মার্কিং করি, আর হোস্ট অংশগুলাকে আমরা 0 দ্বারা মার্কিং করি। এন্ড ডিফল্ট গেটওয়ে, সাপোজ এটাই আমরা গেটওয়ে হিসেবে কাউন্ট করি, কনসিডার করি, তাহলে আমাদের জন্য একদম সহজে দিলেও চলে, কোন সমস্যা নেই। এইভাবে আমরা নরমালি করলাম। এখানে দুইটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, আর একটা স্ট্যাটিকলি আমরা নিজেরা ম্যানুয়ালি ইনপুট করলাম। আচ্ছা, এখন আমি একটু যদি চিন্তা করি, এখানে আমি একটা সিম্পল, এটা উদ্দেশ্য না, খুব ছোট দুইটা সেম পিসির মধ্যে কিভাবে ডাটা আদান প্রদান করে এবং এটার সাথে কি কি ব্যাপার জড়িত তার আমাদের সব চলে আসবে ইনশাল্লাহ এখান থেকেই। আমরা সেই জন্য এটা ব্যবহার করতেছি। সাপোজ এটা 1 দিছিলাম, এটা 2, আর ওই আগেরটাই আমার গেটওয়ে হিসেবে ব্যবহার করি, যে একটা পিসিকে আমরা গেটওয়ে হিসেবে দাঁড় করাইলাম। ওকে, এখন মজার ব্যাপার হলো নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা উপরেটা কিন্তু আইপি ভার্সন 4, নিচে আছে আইপি ভার্সন 6, তার মানে আইপির দুইটা ভার্সন। আচ্ছা, উপরে যেহেতু 4 লেখা নাই, উপরের অংশটুকু আইপি ভার্সন 4, আমরা 6 দিয়ে কোনো কিছু কনফিগার করব না। একটু দেখে নেই, এগুলো হলো হেক্সাডেসিমাল কোড। এখানে 1 2 3 4 5 এরকম, মানে এই যে এটা হলো আমার যে লোকাল অ্যাড্রেসের যে কোডগুলো আছে, বাইন্ডিং এর যে এইগুলা কোডগুলো ব্যবহার করা হয়, সাধারণত এটা আমরা খুব কম ব্যবহার করি না বললেই চলে। আইপি ভার্সন 6টা আমরা আইপি ভার্সন 4 দিয়ে সবকিছু কনফিগার করবো, যেহেতু তোমাদের বোঝার জন্য এইটা এখানে আমি, মানে অলরেডি দেওয়া আছে তাদের ডিফল্ট ভাবে, সেটা আমি রেখে দিলাম। আচ্ছা, এখন নর্মাল আমরা টার্মিনাল থেকে বা কমান্ড প্রম্পট থেকে দেখে নিব আসলে ডেটাটা আমাদের পাস হচ্ছে। তো আমি এখান থেকে দেখে নেই, আমি একটু পিং করে ডাটা প্যাকেট আসলে যায় কিনা। আমি সেলফ প্রথমে 192.168.1.0.0 সাপোজ 1 নিজের পিসিতে আমি দেখি। আচ্ছা, তাহলে আমরা একটু বুঝতে পারবো। আচ্ছা, ডাটা প্যাকেট আউট করতেছে কিনা আমরা একটা ফিজিক্যালি দেখতে পারি, সেই ব্যাপারটা আমাদের এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ।
এখানে কাজ করতেছে। আমরা যদি দেখি এখানে এই পিসি থেকে ডাটা এই পিসিতে আসবে, এটা সিমুলেশনটা আমরা এখান থেকে দেখতে পারি। একটু দেখে নেই, আমরা এটাকে প্লে করি, প্লে করলে একটু দেখতে পারবো। সাপোজ এটাকে ছোট করে দেখাই, এখানে প্লে করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ডাটা প্যাকেট গুলা কিভাবে এক পিসি থেকে আরেক পিসিতে এখানে কি হচ্ছে, কিভাবে যাচ্ছে সেন্টার থেকে এসে এবং একটা ফিডব্যাক চলে আসতেছে। এখান থেকে নদীরা বুঝতেছে যে হ্যাঁ ডাটা প্যাকেটটা এভাবে আসতেছে। এখানে মজার ব্যাপার হলো অলরেডি তোমরা দেখতেছো আইসিএমপি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। আচ্ছা, তো কি কি প্রোটোকল ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, টাইম কত লাগতেছে, কোন ডেস্টিনেশন, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে, যেহেতু এখানে আমি পিসির নাম চেঞ্জ করিনি সেগুলোও কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো যা হোক, এটা দ্বারা আমরা বুঝলাম যে ডেটা প্যাকেট গুলো কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সমিট করে। আমরা যদি সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারলাম না, তবে তোমরা একটা কাজ করবা, এখানে এই বিভিন্ন রাউটার নিয়ে টেস্ট করবা। যদি কেউ সিস্কোর অনেকে ক্লাস কোর্স বা কোর্স করে থাকছে, সিম্পল যে কি কি পোর্শন থাকে সেগুলো আমাদের একটু দেখতে হবে। এই যেমন এখানে ফার্স্ট ইথারনেট, ঠিক আছে লেখা আছে, তোমরা দেখো এখানে আমি পয়েন্টার রাখলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা রাউটারের কি কি থাকে। প্রতিটা রাউটার, একটা রাউটারের নাম থাকছে, পোর্ট, এবং তার আইপি অ্যাড্রেসটা কিভাবে আমরা সেট করতে পারি, কোন কোন পোর্টে, ফার্স্ট ইথারনেট পোর্ট 0/0, 0/1, ভিল্যান আছে, ভিল্যান সামনে আমরা দেখবো ভার্চুয়াল ল্যান। তো এই সমস্ত পোর্ট গুলা কিন্তু আসলে আমরা জেনে হোক না জেনে হোক আমরা ব্যবহার করতেছি দৈনন্দিন জীবনে। তো প্যাকেট ট্রেসার দ্বারা বিভিন্ন কিছু যদি কনফিগার করে দেখো, তাহলে আমার মনে হয় সিম্পল, একদম সিম্পল, কঠিন কোনো কিছু কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই। এবং মজার ব্যাপার হলো নিচে দেখো আমার এটা সাকসেসফুল হয়েছে কিনা সেটা আমার রিয়েল টাইমে কিন্তু আমরা টেস্ট করে আমরা দেখতে পারি। মজার ব্যাপার হলো এটাই যে এখানে বিভিন্ন রাউটিং প্রোটোকল গুলো এটা ব্যবহার করা যায়, যত বড় হোক না কেন সব কিন্তু এই সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে দেখা সম্ভব। আশা করি তোমরা যারা জানো তারা অপরকে জানাবা এবং এটা দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবো। তো যেটা বলছিলাম, এই যে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমরা যে একে অন্যের সাথে সাপোজ একটা আমরা ডাটা ট্রান্সফার করব, এখন আমরা শেয়ার ইট আমরা ব্যবহার করি, মানে দ্যাট মিনস ওয়াইফাই যে টেকনোলজিটা ব্যবহার করি। যখনই তোমরা সাপোজ এখানে 5টা, সে ফর এক্সাম্পল 5টা পিসি আছে, 5টা পিসিতে ওয়াইফাই যখন বা শেয়ার ইট আমরা ডাটা আদান প্রদান করব, তখন কিন্তু একটা কি করে, মোবাইলে যদি দেখি একটা সে নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে, অ্যালোকেট করে, এই সীমানার মধ্যে ডাটা ট্রান্সমিট হতে পারবে ওয়্যারলেস কমিউনিকেশনে। ওকে ফাইন। এরপরে ডাটা আমরা কাকে পাঠাইতে চাই সে অনুযায়ী সিলেক্ট করে দেই, ডাটাটা চলে যায় ওই রেঞ্জের মধ্যে যে যা আছে। আচ্ছা, এবং এভাবে সাধারণত শেয়ারের মাধ্যমে আমরা কাজ করি। শেয়ার তো একটা অ্যাপস, মানে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে এটা কাজ করতেছে। এখানে মজার ব্যাপার, এখানে কোনো নেটের কিন্তু ইন্টারনেটের কোনো দরকার নেই। যখনই তোমরা দেখবা যে শেয়ার ইট বা এই জাতীয় কোনো অ্যাপস ইউজ করো, সাথে সাথে অটোমেটিক্যালি আমার কি ওয়াইফাইটা এইটা এনাবল হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এটা খুব স্বাভাবিক, কারণ এই প্রযুক্তি ব্যবহার করে সেটা কাজ করে। তো এই যে নর্মাল ছোট হোক, 2টা হোক পিসি, 5টা হোক, মানে 2টা নোড হোক, যে কোনো 2টা নোডের মধ্যে আমরা তথ্য আদান প্রদান করার জন্য হলেও সেটা ল্যান হিসেবে বিবেচিত হবে নর্মাল, ঠিক আছে। সেটা আবার একটা বাসার মধ্যে হতে পারে, 2টা বাসার মধ্যে হতে 1 কিলোমিটার 2 কিলোমিটার, মানে খুব ছোট পরিসরে যেটা হয় সাধারণত, সেই পরিসরে যেটা হয় সাধারণত একটা ভবনের মধ্যে, 2টা ভবনের মধ্যে এটা সাধারণত হয়ে থাকে সাধারণত। তো সেটা হলো আসলে কি আমরা ল্যান বলে আমরা ট্রিট করি, কনসিডার করি। ওকে, এরপরে যদি আমরা দেখি, এখানে আমরা অলরেডি দিয়ে রাখছি যে যেহেতু আমাদের সিলেবাস এখানে আছে ভি ল্যান, ভার্চুয়াল ল্যান। তো আমি এটা পড়ার জন্য তোমাদের অলরেডি যে ক্লাস কন্টেন্টটা আছে সেখানে আমি অনেক বেশি করে তথ্য আমি সংযোজন করেছি। তোমাদের এখানে দেখবা যে ল্যান যখন পড়বা, ল্যানে কি এই ফিচার গুলো পড়বা সাধারণত, যে হাই ডাটা রেট, ট্রান্সফার রেট, অবশ্যই, কারণ নর্মাল তুমি এই টুইস্টেড মানে ইউটিপি
হোক, এসটিপি হোক, যে কেবলগুলো ব্যবহার করে নর্মাল ব্যবহারের মাধ্যমে দুটো পিসের সাথে সংযোগ করে ডাটা ট্রান্সমিট করে দেখো যে কি পরিমাণ স্পিড পাওয়া যায়, একদম হাই রেটে ডাটা ট্রান্সমিট হয়। ঠিক আছে, আর সেটা দুইটা ভাবে হতে পারে, আমার ওয়্যারও হতে পারে, আমার ওয়্যারলেসও হতে পারে। যে ওয়্যার্ড কানেকশন আমার এখানে নর্মাল যে আমাদের ইয়ে থেকে যে কানেকশনটা আসা নর্মালি আসে সেটা ওয়্যার্ড কানেকশন, পরবর্তীতে সেটা আমরা রাউটারের মাধ্যমে ওয়াইফাই বা অন্য জোনের মাধ্যমে আমরা কানেকশন দিতে পারি। আচ্ছা, সেটা আদার্স অন্য মাধ্যমেও হতে পারে। সো দুই ভাবে কিন্তু এটা আসলে মূলত কাজ করে। আচ্ছা, তো সাধারণত এখানে বলছে যে ম্যানেজড কি, আমরা যেটা বলছি সিঙ্গেল অর্গানাইজেশন হতে পারে, সিঙ্গেল যে কোনো সিঙ্গেল পারপাস ব্যবহার করা হতে পারে। এখানে তোমরা দেখে নিবা, অলরেডি আমি বলে ফেলেছি যে কি কি ডিভাইস এখানে ব্যবহার করা হয়। নর্মাল হাফ, হাফটা অবশ্য কমন, হাফ, রাউটার, সুইচ, তারপরে রিপিটার ইত্যাদি ইত্যাদি ডিভাইস গুলা আমাদের সাধারণত বেশি ব্যবহার করা হয়। এই যে নেটওয়ার্ক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, আসলে আমরা এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ছাড়া কি আমরা এই ইন্টারনেট বা যে কোনো ডেটা আদান প্রদানের যে মাধ্যমগুলো আমরা চিন্তাই করতে পারি না, তাই না? তো এই কার্ডটা লাগানো হয়, আমরা দেখছি অনেকে যারা ট্রাবল শুটিং করি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা সাধারণত ডিফল্ট অবস্থায় ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, এক্সটার্নালও আমরা লাগাইতে পারি এই কার্ডটা, তাই না? আচ্ছা, কিছু এখানে সুবিধা এবং অসুবিধা তুলে ধরছি, একদম খুব সহজ এটা, যে ফাস্ট এন্ড রিলায়েবল ট্রান্সফার, ঠিক আছে, এবং খুব ছোট পরিসরে অল্প জায়গার মধ্যে যেটা হয় এটা খুব কস্ট ইফেক্টিভ। ঠিক আছে, এটা সেট আপ করা খুবই ইজি, খুবই ইজি, ভেরি ইজি। আচ্ছা, এবং রিসোর্স শেয়ারিং অলরেডি আমরা বলছি যে আমার এখন একটা প্রিন্টার আছে, আর আমার একটা অফিসের মধ্যে 10টা পিসি, 10টা পিসের জন্য তো আমার 10টা প্রিন্টার দরকার নাই, একটা কমন প্রিন্টার যদি থাকে এই প্রিন্টারটাকে আমরা কি করতে পারি, সবাই মিলে শেয়ার করতে পারি। ঠিক আছে, যদিও পরবর্তীতে প্রিন্টার যদি একই সাথে বা কমান্ড করা হয় তখন আমরা জানি যখন ডেডলক অবস্থা সৃষ্টি হতে পারে, সেটা আলোচনা করব না, সেটা অপারেটিং সিস্টেমে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সেম। আচ্ছা, যেহেতু খুব অল্প পরিসরে এখন জিওগ্রাফিক বাস্ট এরিয়ার মধ্যে যদি আমরা আলোচনা করতে চাই, কানেকশন দিতে চাই, সেটা তো সম্ভব না। সো এটা জিওগ্রাফিক্যাল রেঞ্জের জন্য এটা খুব এটা আমার একটা বড় একটা সমস্যা, তাই না? সেই সমস্যাকে আমরা ওভারকাম করছি কি দিয়া, ম্যান দিয়া। ম্যানের যেটা হয় না সেটা ওয়ান দিয়া, মানে ইন্টারনেট যে আমরা বর্তমানে ব্যবহার করতেছি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা। তো এটা বলতে না বলতে এটা চলে আসছে, সেটা আমরা একটু আলোচনা করে নেই। সেম, আমরা এখন বর্তমানে যে ইন্টারনেট ব্যবহার করতেছি সেটা কি ওয়াইডের একটা বড় উদাহরণ না? যদি এটা বলে থাকি এই একটা দিয়ে আমার কিন্তু সব চলে আসছে, আর কিচ্ছু লাগে না। এই যে মডেম বলি, সবকিছু আমরা অলরেডি ব্যবহার করতেছি, তাই না? প্রতিটা সুইচ ব্যবহার করতেছি, মাল্টিপ্লেক্সার মাস্ক ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন কমিউনিকেশন সার্ভার আমরা ব্যবহার করতেছি। এটা নিয়ে বলার কিচ্ছু নেই, আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে সব সময় এটার ব্যবহার আমরা করতেছি। আচ্ছা, এখানে আমি এর অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব না, এটার ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেহেতু আমরা দেখতেছি এটার জন্য একদম বিশ্বব্যাপী খুব খরচের একটা ব্যাপার, তাই না? এবং এটাকে একটা কানেকশন করার জন্য যে আমরা বর্তমানে দেখতেছি বাংলাদেশে অলরেডি স্টারলিংক চলে আসছে, বা আরো সামনে হয়তো ভবিষ্যতে আরো এটার আপগ্রেডেশন আমরা দেখতে পাবো। আমাদের এখানে সাবমেরিন কেবল থেকে শুরু করে যে এই যে পুরো প্রক্রিয়া, পুরো ব্যবস্থাটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সারা বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য নিরবচ্ছিন্ন, এটা খুব বেশি হাইলি কস্টিং এবং মেনটেন্যান্সটা খুব বেশি কঠিন। ঠিক আছে, স্পিডটা এই জন্যে আমার লেনের থেকে কিন্তু খুব কম, খুব স্বাভাবিক, কারণ ওয়ান টু ওয়ান কমিউনিকেশন যখন হয় বা এটা অনেক বেশি হয়, আর এক্ষেত্রে অনেক কম। আর যেহেতু সবচেয়ে বড় কথা হলো ডেটা থেফট, থেফট বলতে পারি, এটা চুরি হয়ে যাওয়া, এটা থ্রেট, তাই না? আমাদের জন্য খুব হুমকি, এবং যে কোনো মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত হ্যাক হচ্ছে, আমার তথ্য চুরি হয়ে যাচ্ছে, সাইবার ক্রাইম বাড়তেছে। এটার বড় একটা উদাহরণ এগুলোর কারণে। আচ্ছা, এরপরেও আমি ছোট পরিসরে এখানে তোমাদের জন্য ভার্চুয়াল ল্যানের কিছু কথা তুলে ধরেছি, এটা ক্লাস কন্টেন্টে তোমরা পাবা। আমি 3টা ফাইল দিয়েছি, আবারও বলি যে আমাদের মূল ফাইল একটা থাকবে, এবং এগুলোর জন্য সাপ্লিমেন্টারি পড়ার জন্য ক্লাস কন্টেন্ট নামে একটা ফাইল দিয়েছি। এটা তোমরা অবশ্যই যে কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবা, আমি প্রথমে শুরুতে ফাইলগুলো আমি দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো কষ্ট না হয়, এবং প্রচুর পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এমসিকিউ ফাইলগুলো দেওয়া আছে। সো 3টা করে ফাইল পাবো তোমরা। ওকে, এখানে এগুলো নেওয়ার কথা বলার দরকার নেই, মেন একটা জিনিসটা বলবো আসলে ভার্চুয়ালি ল্যান কেন, যে
এটা যদি আমি একটু ডেফিনেশন দিকে তাকাই, যে এটা আসলে লজিক্যালি গ্রুপিং করা হয় ডিভাইস গুলোর মধ্যে, মানে অনেকগুলো যখন অনেক ডিভাইস হয়ে যায়, এই ডিভাইস গুলোকে আলাদা আলাদা আমার এই ল্যানের একটা যে ফিচার আছে এই ফিচারের মধ্যে নিয়ে আসা হয় ভার্চুয়ালি, যে এই ডিভাইস গুলা এই 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 ল্যানের মধ্যে সাপোজ ল্যানের কাজ করবে। সো আলাদা এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ভার্চুয়াল ল্যান বা বি ল্যান। যে সেটাকে বলছে যে বি ল্যান ইজ এ লজিক্যাল গ্রুপিং অফ ডিভাইসেস। ওকে ফাইন। কিসের মধ্যে? উইদিন এ ল্যান, একটা ল্যানের মধ্যে থাকবে। একটা ল্যানের মধ্যে অনেক অনেক ডিভাইস যখন থাকে তখন এটাকে বলা হয় 10টা ডিভাইস এই পোর্শনের মধ্যে তারা আলাদা ভাগ হয়ে যায়, একটা শ্রেণী ফেললাম, এই একটা আলাদা এই ল্যানের মধ্যে কাজ করবে, ল্যান 1, এইটা ল্যান 2, ল্যান 3, এরকম। ঠিক আছে? তখন তারা কিভাবে মিন করবে যে দে আর অন দ্য সেম নেটওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এটা সুইচের মাধ্যমে করতে পারি বা বিভিন্ন কিছু করতে পারি। সেটা এখানে তোমাদের আমি রাখছি। দেখো, এই পোর্শনটা আলাদা, এই পোর্শনটা আলাদা, যদি ফিজিক্যালি তারা কানেক্টেড, বাট এটাকে আমরা ভার্চুয়ালি আলাদা আলাদা ভাবে ডিফাইন করে নেব। ওকে, এরপরে যে জিনিসটা অলরেডি তোমাদের বলে দিচ্ছি, আমি ওয়ান নিয়ে এত আলোচনা করলাম, এই আমার বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থার একটা বড়, আমরা যদি উদাহরণ চিন্তা করি, বিভিন্ন সারা বিশ্বব্যাপী আমাদের যে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠতেছে সেটা আসলে এই ওয়ান। তো এখানে তোমাদের এখান থেকে শুধু কি কি মাধ্যমে কাজ হয় যে ফিচার গুলা নিয়ে আলোচনা করলেই হয়ে যাচ্ছে। এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা সবাই ব্যবহার করি, প্রত্যেকেই ব্যবহার করি পিসিতে, আমাদের যে ইথারনেট। তো এই যে গিগাবাইট ইথারনেট যে অ্যাডাপ্টার সবাই তো ব্যবহার করে, টেল এক্সটার্নাল। ঠিক আছে? আমরা এখানে কি আমাদের যে নর্মাল যদি আমি চিন্তা করি, আমাদের যে কানেক্টরটা ব্যবহার করা হয় সেই কানেক্টরটা নিশ্চয়ই মনে আছে, আর যে 45 কানেক্টর ব্যবহার করা হয় কি কেবল দ্বারা? ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, তাই না? টুইস্টেড পেয়ার মানে জোড়া লাগানো, এখানে কয়টা পেয়ার থাকে? 4টা পেয়ার, মোট 8টা তার, তাই না? এটা হতে পারে শিল্ডেডও হতে পারে, যে কেবলটা ব্যবহার করা হয় এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার। সো এই অ্যাডাপ্টারটা যেটা ব্যবহার করা হবে এটা হলো আসলে মূলত ওই যে ইথারনেট। তো ইথারনেট আমরা এখানে যে প্রশ্ন হতে পারে ইথারনেট নিয়ে, যে সাধারণত আমরা নিজেরাই এখানে বুঝতে পারতেছি যে আমার কিসের জন্য ব্যবহার করা হয়, যে ডিভাইস গুলো কানেক্টিং করার জন্য। আচ্ছা, এখানে মেইন যে ফাংশনটা তার কি, যে ডেটা ফ্রেমটাকে অ্যাক্সেস করবে উইদিন এ ল্যান। ওকে, রিলায়েবল কানেকশনের জন্য। ওকে, ওএসএল লেয়ারে আমরা অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি, তাই না? ওএসএল লেয়ারের ডেটা লিংক লেয়ারে সাধারণত এবং ফিজিক্যাল লেয়ারে, দুইটা লেয়ারে আসলে কাজ করে। ঠিক আছে? ফ্রেম যখন ট্রান্সমিশন হবে সেটা হবে লেয়ার 2 তে, এবং ফিজিক্যাল লেয়ারে ফর সিগন্যালের জন্য কাজ করবে, এবং সেখানে বিট আকারে হবে, সিগন্যালের আকারে যখন কাজ করবে সেটা ফিজিক্যাল লেয়ারে। দুইটা লেয়ারে কিন্তু কাজ করে। আমি আবারও বলছি, যখন ডেটা লিংক লেয়ার কি করবে? ফ্রেম ট্রান্সমিশনের জন্য, এবং ফ্রেম গুলাকে যখন সিগন্যালে রূপান্তর হয়ে অপর পাশে ডেস্টিনেশন পয়েন্টে চলে যাবে, সেটা আমার লেয়ার 1 এ কাজ করবে। ওকে, তো একই জিনিস এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যে জিনিসটা মনে রাখবো, i3 যে স্ট্যান্ডার্ডটা আছে, এই ব্লুটুথ থেকে শুরু করে তোমরা দেখবা অনেক সময় পরীক্ষা আসে, খুব বেশি ইম্পর্টেন্ট, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো কোন i3 স্ট্যান্ডার্ড ফলো করে, এগুলো আসে। সো আমরা এগুলো নিয়ে 5-7টা পড়লে আমাদের এখান থেকে ইনশাআল্লাহ 1 মার্ক চলে আসার সম্ভাবনা অনেক বেশি। i3 যে স্ট্যান্ডার্ডটা আছে সেই স্ট্যান্ডার্ডটা কত স্ট্যান্ডার্ড? 802.3 এই স্ট্যান্ডার্ডটাকে ফলো করবে। আচ্ছা, আর এটা কি আমরা সবাই জানি, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। কলিশনটাকে ডিটেক্ট করে সে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে, ক্যারিয়ারটাকে সেন্স করবে এবং এইভাবে মাল্টিপল অ্যাক্সেস এর পথটাকে সুগম করে। এটা আছে দেখবা সেম ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন অ্যাভয়েডেন্স, এটা অ্যাভয়েড করে একটা কলিশন ডিটেক্ট করে। যাই হোক, আমরা সেটা আর যাচ্ছি না। তো এখানে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে কি কি ডিভাইস ব্যবহার করে, সুইচ ব্যবহার করে। ঠিক আছে, এই যে নরমাল হাফ যখন লেয়ার 1, সুইচ লেয়ার 2, সিম্পল। নেটওয়ার্ক যে কার্ডগুলো আছে
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ফর ইজ কিসের জন্য? ডিভাইস অ্যাক্সেসের জন্য ব্যবহার করি। আচ্ছা, রেঞ্জ খুব ইম্পর্টেন্ট। সিম্পল 10 Mbps স্ট্যান্ডার্ড। আর ফাস্ট ইথারনেট তোমরা অলরেডি একটু আগেও দেখছো, 100 Mbps ফাস্ট ইথারনেট 0.0 যখন আমরা রাউটার দেখাইলাম, 1 Gbps স্পিড, গিগাবিট যেটা বলে, এবং 10 গিগাবিটের স্পিড। এটা বিভিন্ন রেঞ্জ হতে পারে। ওকে, এখানে তোমরা একটু আগে তোমরা হয়তো ভুলে গেছো, এটা আমি একটু আবার দেখে নিই, এখানে দেখাইলেই বুঝতে পারবা। এই যে আমি এখানে হাত রাখলাম, অলরেডি দেখতে পাচ্ছ পোর্ট, এই পাশে বাম পাশে যদি দেখো পোর্ট লেখা আছে ফাস্ট ইথারনেট 0/0। তো এখানে বিভিন্ন পোর্ট অনুযায়ী কিন্তু আমার ডাটা রেটটা নির্ধারণ করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি চলে যাই আমাদের আইপি অ্যাড্রেসিং এ, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে মাস্ট 1 মার্ক থাকবেই। সো এটা খুবই ইজি, তারপর অনেকে ভুল করে। আমি এটা বিশদভাবে দেওয়ার জন্য তোমাদের আমি ক্লাস কন্টেন্টটা দিয়েছি, আমি সেখানে চলে যাই। আচ্ছা, এটা অলরেডি আমরা দেখে ফেলেছি, এখানে আমরা চলে গেলাম। আচ্ছা, আমরা যখন আমি এখন ইন্টারনেটের আমি অ্যাক্সেস করতেছি, তো ইন্টারনেট অ্যাক্সেস করতে গিয়ে আমার যদি সাপোজ এরকম হয়, সাপোজ আমার কোনো একটা ডিভাইসকে, ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো ডিভাইসকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য আসলে তো মূলত যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয় সেটাই আইপি অ্যাড্রেস। এছাড়া আমার এই ডিভাইসের সাথে একটা নির্দিষ্ট অ্যাড্রেস সংযুক্ত করা থাকে, যেটা আমার মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি কর্তৃক, সেটাকে আমরা বলবো ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, আর ইন্টারনেট যখন আমরা অ্যাড করি আমরা দেখতে পাই যে অ্যাড্রেসটা সাধারণত এখানে থাকে, এইটাকে আমরা অলরেডি ডিফাইন করছি স্ট্যাটিকলি, তাই না? এটা আমরা ডিফাইন করলাম। সাপোজ এই যে এরকম একটা ডিফাইন করেছিলাম, একটা 102। ওকে, দুটা দিয়েছি, তো দুইটাতে এটা হলো আমার আইপি অ্যাড্রেস। কোনো একটা ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো একটা নোডকে, এটা কম্পিউটার হতে পারে, রাউটার হতে পারে, বা আদার্স হতে পারে, সেগুলোকে আমি অ্যাড্রেসিং করার জন্য যে অ্যাড্রেস ব্যবহার করা হয় সেটা হলো আইপি অ্যাড্রেস। আচ্ছা, এখানে আমরা একটু যদি দেখি আইপি অ্যাড্রেসিং এ এটা কোন লেয়ারে কাজ করে, একটু যদি বললাম যে নেটওয়ার্ক লেয়ার, ফিজিক্যাল, নিচে থেকে আসি ফিজিক্যাল ডেটা লিঙ্ক নেটওয়ার্ক। ওকে, আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো আমরা যদি সিম্পল চলে যাই, আমি কিছু লেখার চেষ্টা করি তাহলে তোমাদের জন্য সহজ হবে। আমি এটা একটু এই পাশে লিখি। আমাদের সাধারণত আইপি ভার্সন 4 মোট হলো 32 বিটের, 4 8 32, মোট 4টা ধাপে বিভক্ত। আচ্ছা, তাহলে কি কি হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এবং ক্লাস ডি, মোট এবং ই, মোট 5টা ক্লাস। আচ্ছা, এটা রেঞ্জটা হলো, আমি ফার্স্ট প্রথম 8টা অংশ, যেহেতু 4টা ভাগে বিভক্ত, প্রতিটা অংশে মান 8, এজন্য 8 ফার্স্ট অক্টেট বলে। প্রথম 8টা অংশে এটা কি হতে পারে, যে এটা রেঞ্জটা হলো 0 থেকে 127 পর্যন্ত। এটা হলো 128 থেকে 191 পর্যন্ত, 191, 92 থেকে 223, 224 থেকে প্রথম অক্টেট দিয়ে কিন্তু বুঝে ফেলতে পারবো এটা কোন শ্রেণীর মধ্যে পড়তেছে। আচ্ছা, 223, 224 থেকে 239, এন্ড দেন ক্লাসে 240 থেকে 255। অনেকে বলতে পারে 255 কেন, কারণ যদি 8টা এরকম আমি দেই, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটার মান আমরা দেখতে পারবো যে 2 টু দি পাওয়ার 8, দ্যাট মিন 256। সো 0 থেকে 255 পর্যন্ত মোট 256, যেহেতু 0 থেকে শুরু হয় তার মানে এটা লাস্ট পয়েন্টটা হলো 255। সো আমরা কিন্তু এখানে মিলে গেছে, কিন্তু আমরা যদি দেখি এটা শুরুটা শেষ। ওকে, এখন এটা প্রথম অক্টেট দেখে আমরা চিনে ফেললাম, তার মানে এই যদি আমি রেঞ্জটা যদি চিন্তা করি আসলে কিন্তু তাই। এখন বাকি কিভাবে হয় এটা, একটা যদি চিন্তা করি,
যে 8টা অংশ যেহেতু বিভক্ত, প্রথমটা এ দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোনটার মধ্যে পড়তেছে। সাপোজ আমি লিখে ফেললাম 120 সাপোজ 0.0.0 কথার কথা, তাহলে এখানে একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ। আমরা প্রথমেই অংশটা চিন্তা করব, যে তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারতেছি এটা ক্লাস বি শ্রেণীর অন্তর্ভুক্ত আইপি। ওকে, এখন আমরা যে আমাদের সাবনেট মাস্ক নিয়ে কথা বলতে পারি। আচ্ছা, সাবনেট মাস্কটা কি তাহলে? যেমন ক্লাস এর কথা যদি আমি চিন্তা করি, ক্লাস এ তে 0 থেকে 127 পর্যন্ত। আচ্ছা, যে রেঞ্জে হোক না কেন, সাপোজ প্রথমে যে পোর্শনটা আছে এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক পার্ট, এটাকে এন দ্বারা বলি। এরপরের বাকি তিনটা হোস্ট পার্ট, এই যে হোস্ট লিখলাম। তার মানে এইখানে কয়টা 24 বিট হলো আমার হোস্ট পার্ট, আর 8 বিট কি হবে নেটওয়ার্ক পার্ট। তাহলে 8 বিট হলো 2 টু দি পাওয়ার 8, দ্যাট মিন্স 256। আমি আবার বলছি 256 মানে কত, তার মানে 0 থেকে 255 পর্যন্ত আমি নিতে পারবো। এই জন্য দেখো এই যে 255, আর যে হোস্ট পার্ট গুলা সব 0 দ্বারা থাকবে, মানে 8টা 0 যদি আমি লিখি, 8টা 0, তাহলে এটা মান কত হয়ে যাবে? 8টা 0 লিখলে এটার মান হয়ে যাবে আলটিমেটলি 0। এই যে 0, এই 0, এই 0, এই 0। সো আমরা বুঝতে পারলাম যে হোস্ট পার্ট গুলাকে যদি 0 দ্বারা মাস্কিং করি তাহলে 0 চলে এরকম চলে আসবে, আর নেটওয়ার্ক পার্টটাকে 255। আচ্ছা, এটা বলি এখন ক্লাস সি তে যাই, বি তে যাই। বির ক্লাস বি তে এখানে লিখি ক্লাস বি। সাপোজ ক্লাস বি তে প্রথম দুইটা হলো নেটওয়ার্ক, পরে দুইটা হোস্ট, দ্যাট মিন্স 16, তাই না? তা 16 হলে এই দুইটা, তার মানে প্রথম দুইটা পার্ট আমরা মুখোমুখি যদি হিসাব করি আমার কিন্তু হয়ে গেল ডিফল্ট সাবনেট মাস্ক, আর বাকি দুইটা হলো আমার হোস্ট পার্ট। ঠিক আছে, সেম ভাবে যদি ক্লাস সির কথা চিন্তা করি, 1 2 3 এবং বাকিটা হোস্ট। সো 3 আর 24 বিট আমার নেটওয়ার্ক এবং 8 বিট হোস্ট। সো তিনটা হবে কি 255, 1 2 3, বাকিটা হবে 0। সো আমরা কিন্তু ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারলাম। আচ্ছা, এখন ক্লাস ডি রেঞ্জ যেটা আছে, সাধারণত প্রশ্ন চলে আসে এখানে মাল্টিকাস্ট অ্যাড্রেসিং এর জন্য এটা ব্যবহার করা হয়, আর ফিউচার জন্য রিজার্ভ করা রাখা হয়েছে, বা এটা হলো এক্সপেরিমেন্টালের জন্য রিজার্ভ করা হয়েছে। আসলে এটা ক্লাস ই। এখন আমরা কি চাইলেও সব যা বলছি তাই কি ব্যবহার করতে পারবো? না, সব তা ব্যবহার করতে পারবো না। কিভাবে ব্যবহার করতে পারবো সেটা আমরা একটু দেখে নিই। যেমন এটার ভ্যালিড, মানে আমরা সাধারণত যে রেঞ্জ গুলো আছে প্রাইভেট আইপির রেঞ্জ, এই যে প্রথমে 0 থেকে 127, ঠিক আছে, তার মধ্যেও কথা আছে এই 10 রেঞ্জের যেগুলা আছে এখানে ক্লাস এর ক্ষেত্রে বলতেছি, সেইগুলার ক্ষেত্রে 10.0.0.0 আচ্ছা থেকে, যেহেতু এটা 10 ঠিক থাকবে, এবং সর্বোচ্চ কত হতে পারে এখানে 0 থেকে 255, 0 থেকে 255 এবং 0 থেকে 255। এই যে এটা পাইলাম, এটাই হবে আমার প্রাইভেট অ্যাড্রেস, ভ্যালিড প্রাইভেট অ্যাড্রেস, তাই না? এটা আমরা ব্যবহার করতে পারবো। সো এখানে আমরা যেহেতু লার্জ প্রাইভেট কেন বলছে, কারণটা হলো প্রথমটা নেটওয়ার্ক, বাকি তিনটা কি হোস্ট, আমরা জানি ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো এটা তোমরা দেখো 8 বিট, এখানে পাচ্ছি কত 24 বিট। বাবা, 24 মানে কত 2 টু দি পাওয়ার 24। সো এটা কিন্তু হিউজ পরিমাণ একটা সংখ্যা, তাই না? লার্জ প্রাইভেট নেটওয়ার্কের জন্য আসলে মূলত এই ক্লাস এটা ব্যবহার করা হয়, এবং মিডিয়াম রেঞ্জের ক্ষেত্রে ক্লাস বি ব্যবহার করা হয়। সি নরমাল সবচেয়ে বেশি জনপ্রিয় হলো আমরা যে স্মল প্রাইভেট অর্গানাইজেশন গুলা যেগুলো আছে সেগুলা আমরা ব্যবহার করি কি ক্লাস সি। সবচেয়ে বেশি ক্লাস সি ব্যবহার করতে করতে মনে হয় যে এইটাই আইপি অ্যাড্রেস, আসলে তা না। তো যাই হোক, আইপি ভার্সন 6 এর কথা আর না বলে এটা অলরেডি আমরা দেখে ফেলছি 100 কত 28 বিটের বিট। আচ্ছা, তো এখানে আমি এরপরে তারপর এখানে দিয়ে রাখছি যে থার্মাল মাস অলরেডি আমরা এটা বলে ফেলছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি যে
এই যে আমরা একটা পাবলিক আইপি আমি ক্রয় করব, কিন্তু এই একটা পাবলিক আইপি আমি অনেকের মধ্যে শেয়ার করে দেব। সেটা যে প্রোটোকলটা শেয়ার মানে আমাকে অ্যালাউ করবে সেটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সো এখান থেকে মাল্টিপল ডিভাইস গুলোকে কি করবে, অ্যালাউ করবে, কি করার জন্য, শেয়ার করার জন্য। কাকে? ওয়ান পাবলিক আইপি, একটা পাবলিক আইপি কে। এই কাজটা নেটের মাধ্যমে করা হয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কারণে কিন্তু আমি অলরেডি কথা বলছি, এটা তোমাদের ডিএসসিপি স্ট্যাটিকে দেখানোর সময় বলছি, যখন আমি আইপি দিতে চাই না বাট অটোমেটিক নিয়ে নেয়, আমরা একটু দেখি আইপি নেয় কিনা, একটু তোমাদের একটু পরীক্ষা করে দেখাই। সাপোজ দুটো পিসি আমি একটু নেই, এখানে আমরা একটু দেখতে চাই যে সে ডাইনামিক্যালি সে এটা নেয় কিনা। ওকে, এবং নিলে কত পয়েন্ট নেয় এটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার পর এখানে কিন্তু কোনো আইপি এখন আমি সেট করিনি, দেখো তোমাদের নট সেট লেখা আছে। আমি এটাকে এখানে দিলাম কনফিগারে, আইপি কনফিগারে আমি সাপোজ ডিএসসিপি আমি দিলাম, দেখি আমি এটা রিকোয়েস্ট করতেছি, দেখি নেয় কিনা। আচ্ছা, এটা থাকুক, এবং একই সাথে এখানে আমি আইপিতে এটাও ডিএসসিপি দেই, এটা দেখি এখন নেয় কিনা। আচ্ছা, এখানে দেখি, না এখনো নেয়নি। আচ্ছা, এই যে টাইপ দেখাচ্ছে ডিএসসিপি, এটা এখনো ভ্যালুটা নেয়নি। তো যা হোক, আমরা কোনো যদি সাধারণত আইএসপি কোম্পানিগুলো কিন্তু এটা করে ফেলে, যখন অনেক বেশি হয়ে যায় ম্যানুয়ালি আমরা ছোট ছোট পরিসরে কিন্তু আসলে আইপিটা দিয়ে রাখতে পারি, অথবা তারা একটা নির্দিষ্ট রেঞ্জ বলে দেয়, এই রেঞ্জের মধ্যে আইপি গুলা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে একটা অ্যাসাইন করে নেয়। তো সেটাকে বলা হয় ডাইনামিক্যালি হোস্ট কনফিগারেশন প্রোটোকল, বা সংক্ষেপে আমরা বলতেছি কি ডিএসসিপি। আচ্ছা, যাই হোক, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। এরপরে আমরা যেটা এখানে বিভিন্ন রাউটিং প্রোটোকল নিয়ে দেখবো, তার আগে আমরা মূল স্লাইডে আমাদের চলে যাই। আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা যা পড়লাম আমাদের আইপি অ্যাড্রেসে ইনশাল্লাহ এখান থেকে এক মার্ক থাকবেই, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। একটা প্রোটোকল নিয়ে আলোচনা করব, সিম্পল। এই প্রোটোকলটা হলো ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। আমরা নাম থেকে বুঝতে পারতেছি এর কার্যক্রমটা কি। আসলে এই প্রোটোকলটা ব্যবহার করা হয় এরর রিপোর্টিং এবং ডায়াগনস্টিক। কোথায়? ইন টিসিপি/আইপিতে। সো এইটা থেকে বুঝতে পারছি যে আমরা আসলে কিভাবে কোন কোন ফাংশনালিটি এখানে কাজ করে। যে আমার যখন আইপি নেটওয়ার্কের মধ্যে ইস্যুটা হয়, সেখানে নট ডাটা ট্রান্সফার, আমি আবার বলছি, সেক্ষেত্রে কিন্তু সেন্ড মেসেজ এই ফাংশনালিটি এখানে কাজ করে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকলে। এখানে আমরা এই যে টুল একটু আগে দেখছিলাম যে পিং টেস্ট করে দেখছিলাম, ঠিক আছে। তারপরে তার দুটাই সাপোর্ট করে, যদি আমরা বেশিরভাগ ব্যবহার করি আইপি ভার্সন 4, ঠিক আছে। এটা ট্রাভেলিং এবং ট্রাবল শুটিং এর জন্য এবং রিপোর্টিং এর জন্য। তো যা হোক, এটা শুধু কাজ জানা থাকলে হবে, এখানে আর বাড়তি কিছু লাগবে না। এটা অলরেডি আমরা দেখে ফেলেছি। এআরপি আরেকটা দেখে ফেলছিলাম, সেম আমরা শুরুতে এটা পড়ে নিয়েছি, সো এটা আমি স্কিপ করে যাচ্ছি। অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, যেটা কি ম্যাপিং করে আমি আবারও বলে দেই, যেখানে আমার আইপি অ্যাড্রেস আছে আর প্রত্যেকটা ডিভাইস, যে কোনো ডিভাইস, এখন আমার পিসি হতে পারে, আমি একটা রাউটার কিনছি, রাউটারের হতে পারে, প্রত্যেকের ম্যাক, তোমরা একটু দেখে নাও ম্যাক অ্যাড্রেস কিন্তু আমার যেখানে আছে, প্রতিটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আছে। এখানে রাউটার দিছি, এই যে রাউটারের ম্যাক অ্যাড্রেস এখানে কিন্তু আছে, প্রতিটা যে ম্যাক অ্যাড্রেস ডান পাশে। ওকে, আমি এই পিসি নিচ্ছি, এই পিসি এর কিন্তু যেখানে ম্যাক অ্যাড্রেস আছে ডান পাশে, একদম ডান পাশে দেখো লেখা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। সো এই যে এটা ম্যানুফ্যাকচার কোম্পানি কর্তৃক এখানে অলরেডি সেট আপ করে দেওয়া। এই আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দ্বারা আমি ডিভাইসকে একবার ইউনিক ভাবে আমি কি করতে পারি, চিহ্নিত করতে পারি। এই আইপি অ্যাড্রেস থেকে যখন আমি ম্যাক অ্যাড্রেসকে ম্যাপিং করতে হয়, তখন মূলত এআরপি যে প্রক্রিয়াটা, এটা বলা হয় এআরপি। আর উল্টা যদি হয়
RARP, দ্যাটস ইট, শেষ। এখানে দুটাই করা হয়, কি ফিচারটা হলো ARP রিকোয়েস্ট করে ARP রিপ্লাই, যেটা আমার এবার কি করতে পারে, এই যে ফাইন্ড দ্য মেক অ্যাড্রেস ফর অ্যান, আচ্ছা তো যা হোক, এরপরে খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা যারা মানে নেটওয়ার্কিং অনেকগুলো কোর্স করছে তারা নিশ্চয় তোমরা জানো যে যখন আমরা ভিন্ন ধর্মী নেটওয়ার্কের মধ্যে ডেটা স্থাপন করি, সরি ডেটা প্যাকেট গুলো পাঠানোর দরকার হয় আমাদের, বা সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন রাউটিং প্রোটোকল ব্যবহার করা হয়। তো রাউটিং প্রোটোকলের মধ্যে সাধারণত আমরা এই যে রিপ, ওএসবিএফ, EIGRP, BGP, IS। আচ্ছা, আমি এটা দেখানোর জন্য তোমাদের অলরেডি এখানে একটা কিছু তথ্য সন্নিবিষ্ট করছি, এখানে তোমরা দেখে নিবা। রাউটিং ইনফরমেশন প্রোটোকল আসলে এটা কি কাজ করে, একদম সিম্পল ভাবে এক লাইনে দেওয়া, এক লাইনটাও তোমার কোনো মুখস্থ কোনো কিছু দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এটা মজার একটা জিনিস হলো, এটা ম্যাক্সিমাম হোপ কাউন্ট করতে পারে 15টা, ঠিক আছে। তো ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল নামে এটাকে অভিহিত করা হয়, ঠিক আছে। পিরিয়ডিক আপডেট হয়, মানে জাস্ট ফিচার গুলো এখানে জাস্ট তুলে ধরা হয়েছে, কোন প্রোটোকল কি কাজ করে। উইথ ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, এটা খুব জনপ্রিয়, যখন যারা CCNA করছো, CCNA করার সময় কিন্তু আসলে এই প্রোটোকলটা ব্যবহার করে, EIGRP এটা ব্যবহার করে এখানে আমরা সাধারণত কোনো রাউটিং পাথ বা কোনো কিছু সিলেকশন করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এটার মূল কাজটা হলো বিল্ডিং নেটওয়ার্ক টোপোলজি ম্যাপ, ঠিক আছে। তাই এই অলরেডি এগুলো দেখে নিবা, এগুলা নিয়ে আমি আর কথা বলতেছি না, আমাদের MCQ ক্লাসে যেতে হবে। তারপর বর্ডার গেটওয়ে প্রোটোকল, ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম, এই প্রোটোকলগুলো সাধারণত ব্যবহার করা হয়। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো OSP, ওপেন শর্টেড পাথ ফার্স্ট, EIGRP এবং BGP, এই প্রোটোকল তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা পরে চলে যাই, আমাদের যে চ্যাপ্টারটা আছে ওয়্যারলেস নেটওয়ার্ক। তো ওয়্যারলেস নেটওয়ার্ক আমরা, এই যে আমি আর তুমি, আমরা যে প্রতিনিয়ত ডেটা ট্রান্সমিট করতেছি মোবাইল টু মোবাইল, সাপোজ ওয়াইফাই এর মাধ্যমে, মানে শেয়ারিটির মাধ্যমে বা ব্লুটুথের মাধ্যমে, এটা কিন্তু সবই ওয়্যারলেস কমিউনিকেশন, তাই না। তো একটু বলে নেই, এখানে যদি আমি এটা নিয়ে আসিনি, সেটা হলো, সরি এখানে একটু ওটার সাথে মিলে না, আমি নেটওয়ার্ক সিকিউরিটির পরে ওটা যাব। তারপরে বলে নেই, ব্লুটুথ কানেকশনের মাধ্যমে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় পিকোনেট। এটা সরি আমি স্ক্রিনটা দেখে নিও, পিকোনেট সম্ভবত এটা হবে। পিকোনেট এই নেটওয়ার্কের মাধ্যমে সাধারণত 10 থেকে কি ক্ষেত্রবিধি 100 মিটার পর্যন্ত এটা হতে পারে, ঠিক আছে। ব্লুটুথের যে রেঞ্জটা আছে, এটা বিভিন্ন BCS এর পিলিতে এটা এসে থাকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ব্লুটুথটা তোমরা দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এখন নেটওয়ার্ক সিকিউরিটি যদি কথা চিন্তা করি, আমরা সবাই কম বেশি ফায়ারওয়ালের কথা জানি, তাই না। ফায়ারওয়াল আমরা কি করে, যে সাধারণত আটকে দেয়, কারণ আনঅথরাইজড অ্যাক্সেস থেকে কিন্তু আমাদের ডেটাগুলোকে কি করে, প্রাইভেসি দেয়, রক্ষা করে। যদি আমি সিম্পল কথা চিন্তা করি, যে ট্রাফিক বেসড যে রুলস গুলো আছে, কি করে ব্লক করে দেয় আনঅথরাইজড অ্যাক্সেস, যেটা বলছি সিম্পল, আনঅথরাইজড অ্যাক্সেস কে ব্লক করে দেয়। তো ফায়ারওয়ালের এখানে অনেকগুলো সেটআপ আছে, আমি সিম্পল দেখবো যে কি কি মাধ্যমে আমরা নেটওয়ার্ককে আমরা সিকিউর করতে পারি। আমরা VPN ব্যবহার করি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, তাই না। আমরা, এটা খুব জনপ্রিয় হয়েছিল আমাদের জুলাই আন্দোলনের সময়, তাই না। যারা ব্যবহার করতো না তারা, যেহেতু আমাদের ওই সময় ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গুলো অফ করা হয়েছিল, আমরা ফ্রি VPN গুলো ইউজ করছি, অথবা কারো অ্যাক্সেস দেওয়া ছিল সেগুলো ব্যবহার করেছি, শেয়ার VPN গুলো ব্যবহার করেছি। যা হোক, আমরা অনেকে হাসাহাসি করছি যে আমি দেশে বসে আছি, ব্যাপারটা এরকমই। আমি দেশে বসে আছি, আমি আসলে না, আমি উগান্ডা বসে আছি, উগান্ডা বসে অ্যাক্সেস করতেছি, ব্যাপারটা এটাই। যদি চিন্তা করি, এটাই যে এনক্রিপ্টস ডাটাগুলোকে এনক্রিপ্ট করবে অফ দ্য পাবলিক নেটওয়ার্ক, তাই না, যাতে আমাকে ফাইন্ড আউট না করে বা ই না করে। আচ্ছা, এই জন্য আমরা মূলত আসলে VPN-টা ব্যবহার করি, কারণ বাংলাদেশে তো এই সোশ্যাল মিডিয়া বন্ধ, কিন্তু উগান্ডাতে তো বন্ধ নাই, তো উগান্ডা থেকে আমি ব্যবহার করতেছি ফেসবুক। ব্যাপারটা এই ধারণার সাথে সম্পর্কিত।
আচ্ছা, বিভিন্ন কিছু আমরা এনক্রিপ্ট করি, তাই না? তারপরে এই যে আইডিএস বা আইপিএস আছে, খুব সিম্পল যদি আমি চিন্তা করি যে ইন্ট্রুশন ডিটেকশন অথবা ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম যেটা আছে, ঠিক আছে? কিসের জন্য এটা মনিটর এন্ড ব্লক করবে? কাকে? সাসপিশাস। খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, যে নেটওয়ার্ক যে অ্যাক্টিভিটি গুলো কি সন্দেহজনক কার্যক্রম গুলো করতেছে সেগুলোকে সাসপিশাস করে সেগুলোকে আটকে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই যে অলরেডি সিস্কের একটা আইপিএস টার্নের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের তো অনেকগুলা আমাদের থ্রেট আছে, যেমন ফিশিং। আমি তোমার তথ্য দিয়ে বিভিন্ন কিছু ফেক ইমেল বা বিভিন্ন কিছু দিয়ে সাধারণত ফিশিং এর মাধ্যমে কি আমার ইউজার আইডি পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে, আমাদের তথ্যগুলো চুরি হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, তাই না? ডিডস অ্যাটাক আমরা অনেক সময় দেখতেছি, ট্রাফিক ওভারলোডের মাধ্যমে এটা করা হচ্ছে। সো এইরকম এই যে সিকিউরিটি গুলা মানে কিছু থেফট আছে, আমার তথ্য চুরি হওয়ার যা বই আছে, সো এগুলাকে আমাদের কি বলা হয়, অনেক সময় ব্যাংক থেকে বলা হয় আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বা সিবিবি বা আলাদা কোনো কোড কেউ চাইবে না, কার কাছে জানতে চাইবে না, দিলে কোনো কর্তৃপক্ষ দায়ী নয়, এটা দিতে বলতেছি। এটাই নেটওয়ার্ক সিকিউরিটির একটা বড় একটা উদাহরণ, যে এখানে এগুলা ভালনারেবিলিটি আমাদের কাছে ধরা পড়তেছে প্রতিনিয়ত, তাই না? আচ্ছা, ডিএনএস নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি, এটা নিয়ে আর বলবো না, কারণটা হলো এখন facebook.com এটা লিখেছি, এটা নিয়ে উদাহরণ দিয়েছি। এটা আসলে যখন আমার সাপোজ 223.0.0.255 কথা এই যে আমার এই আইপি অ্যাড্রেস আসলো, এটা একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, কিন্তু facebook.com কি এই আইপি অ্যাড্রেস মুখস্থ করবো আমরা? কখনোই না। facebook.com যখন আমি করি তখন সে কি করে, এটাকে ম্যাপিং করে, ট্রান্সলেট করে ফেলে, মানে আমার নামের এগেনস্টে আইপি অ্যাড্রেসটাকে রিজার্ভ করতেছে, ব্যাপারটা তাই, ঠিক আছে? সো এই যে ট্রান্সলেট করতেছে কি, ডোমেইন নামটাকে কি করতেছে, টু আইপি অ্যাড্রেস, ফরেন টার্গেট এর জন্য। সো এটা হলো ডোমেইন নেম সিস্টেম। আচ্ছা, এরপরে আসি আমাদের ইমেল নিয়ে। টপিক আছে ইমেল। ইমেল নিয়ে প্রতিনিয়ত আমরা ব্যবহার করতেছি, তারপরও সংক্ষেপে একটু বলে দেই। আমরা ইমেলের যে পার্টগুলো আছে, সাধারণত সিসি, বিসিসি, এই কাজগুলো আমাদের বলতে পারে, এবং কি কি ব্যবহার করা হয়, এট দ্য রেট সিম্বলটা ব্যবহার করা, এরপরে কি থাকে আমার ডোমেইনের নাম, এর আগে কি থাকে আমার ইউজার পার্ট, তাই না? তিনটা পার্টই থাকে, ইউজার পার্ট থাকে, এখানে ডোমেইনের নামটা থাকে, নিজস্ব আমার নিজের নাম থাকতে পারে, যেমন gmail.com, এই জিমেলটাই কি আমার ডোমেইন, তাই না? আচ্ছা, তো আমার এখানে কি আমার হোস্টের পার্টটা, আমার পার্টটা থাকে এখানে, তাই না? ইউজার পার্ট, হোস্ট পার্ট, যাই বলি না কেন। সিসি কার্বন কপি, মানে আমি যদি কাউকে সিসিতে রাখি, সে আমার, আমি কাকে অনুলিপি পাঠাচ্ছি সবাই দেখতে পাবে, বাট আমি চাই যে আমি তাকে পাঠাবো একজনকে, সে অপর কেউ দেখতে পাবে না যে তাকে পাঠানো হয়েছে, তার মানে তখন আমরা কি করি, বিসিসিতে তাকে রাখি, তাই না? আগে কি থাকে অলরেডি এখানে দেখাই দিয়েছি, তাই না? আমরা বিভিন্ন আমাদের সাবজেক্ট থাকে, মেসেজ বডি থাকে। এটা নর্মাল যে একটা বেসিক ইমেল মেসেজ যখন আমরা পাঠাই, একটা বেসিক ফরম্যাট, তাই না? কাকে কে পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে, সেন্ডার রিসিভার, তার বডি গুলা থাকে, তার মানে সাবজেক্ট থাকে, সিসি থাকে, বিসিসি থাকে, এই পোর্শন গুলা নিয়ে আসলে মূলত আমার ইমেলের কার্যক্রম। আচ্ছা, আমরা একটু এখানেই যেটা দেখে নেব, ওয়্যারলেস নেটওয়ার্ক। আচ্ছা, আসুক, খুব ইম্পর্টেন্ট। এখানে যে প্রোটোকল গুলো ব্যবহার করে, তোমরা এদিকে নেবে এসএমটিপি, POP3, হ্যাঁ, IMAP, এই প্রোটোকল গুলার কাজ খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে যখন আমরা কোনো মেসেজ মেল সেন্ড করি, আমি আবার দাগ দিয়ে দিচ্ছি, তখন এসএমটিপি আমরা এটা ব্যবহার করি। যখন POP3, না মনে থাকবে সবারই, যখন সার্ভার থেকে কোনো মেল রিট্রিভ করি বা ডিলিট করি সেখান থেকে, তাহলে এটা POP3 ব্যবহার করা হয়। আইএমএপি কি, রিট্রিভিং সিনক্রোনাইজিং উইথ সার্ভার, এটার জন্য আমার আইএমএপি ব্যবহার করা সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হলো এই দুইটা। আচ্ছা, আর মাস্ট বি শুরু থেকে আমরা পড়ছিলাম, মনে থাকার কথা, যখন প্রেজেন্টেশন লেয়ারে যখন ডাটা মাস্ট বি আমার কি করতে হয়, এনক্রিপ্ট করতে হয়, নির্দিষ্ট ফরম্যাটে করাইতে হয়, তাই না? সেই ব্যাপারটা কিন্তু এখানে চলে আসছে না, এনক্রিপ্ট না হলে তো আমার যে কেউ ইমেলটা ই করে ফেলে, তারপরেও আমাদের ডাটাটা এভাবে চুরি হয়ে যাচ্ছে দিন বাই দিন। আচ্ছা, ভিপিএন নিয়ে আমরা আলোচনা করেছি, এটা নিয়ে আমরা আলোচনা করব না। আচ্ছা, কনজেশন কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট।
আমরা সাপোজ এটা আমি যদি এইভাবে ধরি, এটা সেন্ডার, এটা রিসিভার, ওকে। আমি ডেটা ট্রান্সমিট করব, এখান থেকে এখানে ডাটা প্যাকেট পাঠাবো। আচ্ছা, এখন আমি একটু যদি চিন্তা করি যে আমার প্রত্যেকটার ক্যাপাসিটি আছে, লোড ক্যাপাসিটি, আমার নিজস্ব ক্যাপাসিটি আছে, তাই না? আমরা নর্মাল যদি রাস্তার কথা চিন্তা করি, রাস্তা যদি সরু হয়, সংকীর্ণ হয়, গাড়ির ট্রাফিক যদি বেশি হয়, গাড়িগুলো ট্রাফিক, তাই না? তাহলে সে কি করবে, মানে লোডের চাইতে লোড ক্যাপাসিটি আছে আর আমার ক্যাপাসিটির চাইতে যদি আমার ট্রাফিক যেটা আছে, ট্রাফিক বেশি হয়ে যায়, তাই না? নর্মাল ক্যাপাসিটির চাইতে আমার লোডটা বেড়ে যায়, তখন আমার কি হয়ে যাবে, তো সমস্যা সৃষ্টি হবে। তো এই অবস্থাকে অস্থল অবস্থা, এই অস্থল অবস্থাটা হলো কনজেশন, মানে এটা হলো রক্ত জমাট বাঁধার একটা অবস্থাকে বলা হয়, এটা দ্বারা চিহ্নিত করা হয়। মানে তখন আর ঠিক মতো কাজ করতে পারছে না, ডাটা প্যাকেট গুলা সুন্দরভাবে কাজ করবে না, কিছু ডাটা প্যাকেট হারিয়ে যেতে পারে বা এখানে ডেডলক অবস্থা সৃষ্টি হতে পারে। তো এইটাকে কন্ট্রোল করার জন্য যে ব্যবস্থা, এটাকে বলা হয় কনজেশন কন্ট্রোল, মানে ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা, সোজা কথা। ডাটা প্যাকেট এখন এটা অনেকগুলো ইয়ে আছে, এটা হলো ওপেন লুপ, অনেকগুলো প্রকারভেদ, এটা ক্লোজ লুপ, ঠিক আছে? তো ওপেন লুপটা কি, এটা প্রিভেন্টিভ, যে এটা ফিক্সড কিছু রুল আছে, এটা সেটা আমার ট্রান্সমিশন, অ্যাডমিশন কন্ট্রোল এবং ট্রাফিক শেপিং এর ক্ষেত্রে আমার ব্যবহার করা হয়। আর একটা হলো অ্যাডজাস্ট ট্রাফিক বেসড অন রিয়েল টাইম ফিডব্যাক। আচ্ছা, এখন আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন এটা ক্লোজ লুপের একটা উদাহরণ দিই, এখানে অনেকগুলো ডেটা প্যাকেট যাচ্ছে, কোনো কারণে মনে হলো যেটা এই ডেটা প্যাকেটের সমস্যা, সে তার পিছনের প্যাকেটকে ইন্ডিকেট করবে, এভাবে লাস্টের প্যাকেটটা সেন্টারকে বলবে যে তুমি আর ডাটা এত দ্রুত পাঠাও না, এই ডাটাটা সামনে ডাটার জ্যাম লেগে গেছে। সো এটাকে বলা হয় ব্যাক প্রেসার মেথড, ব্যাক প্রেসার মেথড। তো সাধারণত এটা এতটা আসবে না এগুলা, আমার শুধু এখানে আসতে পারে কনজেশন কন্ট্রোলটা কি অবস্থা, যে আমার এবং এই কনজেশন কন্ট্রোলটা কি, কিভাবে কাজ করে, দ্যাটস ইট, আর কিছু না। এই জন্য আমি এটা ডিপলি পড়াচ্ছি না, ঠিক আছে? রেগুলেটস নেটওয়ার্ক ট্রাফিক, কি করবে, টু প্রিভেন্ট ওভারলোড, যেটা বলছিলাম, এনশিওরিং এফিশিয়েন্ট ডাটা ট্রান্সমিশন। কারণ এটা অনেক বেশি ডাটা যখন এটা হয়ে যাবে, তখন কিন্তু আমরা মানে ডাটা প্যাকেটটা যদি এরকম ট্রাফিক কন্ট্রোল না করা হয়, তখন একটা কনজেশন অবস্থা হয়ে যাবে, এটাকে মাস্ট বি কন্ট্রোল করতে হবে। আচ্ছা, লাস্ট এই চ্যাপ্টারের মধ্যে লাস্ট হলো এটিএম সুইচেস। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমি একটা এটিএম সুইচের একটা অলরেডি একটা চিত্র আমাদের এখানে দাঁড় করাইছি, যে সুইচটা কনফিগার করা হয়েছে কত পোর্টের, এখানে 16 পোর্টের আমরা সুইচ দেখতে পাচ্ছি। এবং এই সুইচটা কিভাবে কাজ করে আমার তোমাদের এটাতে দেখাইছি, তার পূর্বে আমি, আচ্ছা এটাতে একটু দেখি, এটিএম সুইচেস, ওকে। এখানে আমি দেখাইছি যে স্পেশালাইজড ডিভাইসেস দ্যাট কি করে, এটা রাউট করে এটিএম সেলস বিটুইন নেটওয়ার্কস নোডস উইথ লো লেটেন্স, ওকে। যে নেটওয়ার্ক যে নোডগুলো আছে, এই নোডগুলোর মধ্যে আমার যেটা ট্রান্সফার করবে, আদান প্রদান করবে, বাট লো লেটেন্সিতে। আচ্ছা, তো এটা হলো আসলে এটিএম সুইচেস। এটা এর ফাংশনটা শুধু জানা থাকলে হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না এখানে, ঠিক আছে? নরমাল আমরা আমাদের গুরুত্বপূর্ণ পড়া অলরেডি এখানে পড়ে ফেলেছি। এরপরে তোমরা একটু দেখে নিবে যে কি কি টাইপের হতে পারে। সাধারণত এটা দুই ধরনের এই সুইচ হয়, এটিএম সুইচেস। এটা হলো কোর সুইচেস, এটা হলো হাই ক্যাপাসিটি, এবং এটা হলো এস সুইচেস। আর না, আর কিছু দরকার নেই এখানে, আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। তারপর এক নজর এখানে একটু দেখে নিয়ে, এটা খুব একটা লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে আমি তোমাদের যে জিনিসটা আমাদের লাস্টে আমি নিয়ে আসছি, এটা হলো ওয়্যারলেস নেটওয়ার্ক। অলরেডি তোমাদের এখানে বলছিলাম আমি পড়ানোর সময়, আমরা
ওয়াইফাই দেখবো, ব্লুটুথের কথা অলরেডি বলছি, সাধারণ ব্যবহার করি। মাইক্রোওয়েভ নেটওয়ার্ক, স্যাটেলাইট ভিত্তিক নেটওয়ার্ক অলরেডি আমরা ব্যবহার করতেছি, তাই না? ইনফ্রারেড আগে ছিল, এটা অনেক এখন আমার মনে আছে এক সময় ফোন যখন আমি নিয়েছিলাম তখন ওই ফোনে ইনফ্রারেড ছিল। এখনো কিন্তু আসলে ব্যবহার করা হয় ইনফ্রারেড প্রযুক্তি। কোথায় ব্যবহার করা হয়? এই যে আমরা টিভি রিমোট কন্ট্রোল যে ব্যবহার করি, এটা কিন্তু ইনফ্রারেড নেটওয়ার্ক সাপোর্ট করে। এরপর আমরা ব্লুটুথ প্রত্যেকে মোবাইলে বা আদার্স যে ডিভাইস গুলো আছে ব্যবহার করি, এবং ব্লুটুথ কানেক্টেড যে ডিভাইস গুলো আছে, অসংখ্য ডিভাইস, সেগুলা আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে ব্যবহার করতেছি। আচ্ছা, তো আমরা এটা খুব ভালো করে করার জন্য এখানে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স তিনটা প্রযুক্তির কথা আমি এখানে বলে দিয়েছি এবং তার ফিচার গুলা দিয়েছি, এবং এখান থেকে 1 মার্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, যেহেতু ওয়্যারলেস নেটওয়ার্ক এখানে আছে, ওয়্যারলেস নেটওয়ার্ক বলতে আসলে এই 3 ধরনের মেনলি চলে আসে। ব্লুটুথের নাম আমরা জানি, তারপরে ওয়াইফাই, ওয়্যারলেস ফিডিলিটি এন্ড ওয়াইম্যাক্স, তাই না? আচ্ছা, তো এখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি শুধু ওইগুলোকে হাইলাইট করব। আমরা তার ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা চিন্তা করব। 2.4 সাধারণত এই ব্যান্ডে আমার কি ব্লুটুথটা অপারেট করে। আর এখানে বিভিন্ন ব্যান্ড আছে ওয়াইফাই এর, সাধারণত মাল্টিপল চ্যানেলের জন্য, ঠিক আছে, আমরা ব্যবহার করি। নর্মাল যেটা আমরা ব্যবহার করতেছি এটা আসলে এই বহুল প্রযুক্তি 5 মেগাহার্টজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমার জানা মতে। আচ্ছা, এরপর 2 থেকে 11 গিগাহার্টজ। আমি আবার বলছি এখানে মেগাহার্টজ এবং গিগাহার্টজ এর যে কোনো পার্থক্য থাকতে পারে, সেগুলো একটু ভালো করে আমরা একটু দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, এরপর ডেটা রেট আপ টু 3 এমবিপিএস যে ডেটা রেট, এটা ব্লুটুথ 5.0 এই ভার্সনটাতে এটা আমরা পাচ্ছি। আর এনহ্যান্স ডাটা রেট 24 এমবিপিএস পর্যন্ত আমরা সাধারণত পেয়ে থাকি। এই ডেটা রেটটা আমরা এখান থেকে দেখে নেব। আচ্ছা, এবং আমরা বুঝতে পারতেছি পাওয়ার কনজাম্পশনে খুবই কম পাওয়ার কনজাম্পশন এটা ব্যবহার করা, খুবই লো। কিন্তু এটার থেকে বেশি কি আমার ওয়াইফাই, তার সবচেয়ে বেশি হলো আমার ওয়াইম্যাক্স। আমি যদি একটা যদি সাপোজ একটা জিপির এরকম একটা চিন্তা করি, জিপির একটা টাওয়ারের কথা চিন্তা করি, এরকম টাওয়ারের উদাহরণটা দিয়ে কিন্তু আমরা ওয়াইম্যাক্স এর উদাহরণটা টানতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য একদম সহজ হয়ে যায়, ঠিক আছে? এই যেমন যে মোবাইল বেস স্টেশন যেটা আছে, সাপোজ ডিপি টাওয়ারের কথা চিন্তা করলে, তাহলে আমার কত বিদ্যুৎ খরচ হচ্ছে, এর মেইনটেনেন্স কস্ট কত, মেইনটেনেন্স কস্ট হাই অবশ্যই বুঝতেছি। সবচেয়ে কম হলো ব্লুটুথ, তারপরে বেশি হলো ওয়াইফাই, এবং সবচেয়ে বেশি, এবং এটা খুব জটিল প্রক্রিয়া, অনেক বেশি দক্ষ জনবলের দরকার হয়। এই যে এইগুলা, এটা কিন্তু আমরা একটা ধারণা থেকেই আমরা পেয়ে যাচ্ছি। আমরা সাধারণত এই যে যেটা বলছিলাম প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তো এই নেটওয়ার্কটা গড়ে তুললে ব্লুটুথের মাধ্যমে, সেটা আমরা সাধারণত পিকো নেট আমরা বলি, তাই না? ল্যান, আমরা ওয়াইফাই যে ব্যবহার করতেছি অলরেডি আমরা উদাহরণ দেখেছি। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কিসের জন্য? এটা 1 এর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তাহলে এইখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট, IEEE 802.15, এটা আমার ব্লুটুথের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং 11 সিরিজের দুইটা আছে, এ এবং বি। এখানে আমরা সাধারণত এই দুটো বেশি পড়ছি, এখানে আর কোনো এত বেশি ব্যবহার করা হয় না। এরপরে এটাগুলো সাধারণত ওয়াইফাই 4 এর ক্ষেত্রে ব্যবহার ওয়াইফাই এর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই IEEE স্ট্যান্ডার্ডটা, এবং নির্ধারণ করে IEEE 802.16। তার মানে এই 16, 11 এবং 15, এটা মনে রাখলে কিন্তু আমাদের জন্য একদম সহজ। আমি এটাকে এইভাবে মনে রাখছিলাম বিভিন্ন এক্সামে, কারণ 802 ফিক্সড, বাকি 15, 16, 11, 11, 15, 16 যেভাবেই হোক না কেন আমরা এটা মনে রাখবো, তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, তো যা হোক, এখানে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এই প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করতেছি। মাইক্রোওয়েভ স্যাটেলাইট যে ট্রানজেকশন, এগুলা অলরেডি এখানে বলে দেওয়া আছে, বলে রেখেছি। এখান থেকে শুধু আমরা রেঞ্জ গুলা দেখবো, দ্যাটস ইট। আর সবই তোমরা এটা জানো, ঠিক আছে? হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা মাইক্রোওয়েভ ট্রান্সমিশন নেটওয়ার্ক ব্যবহার করা হয়। স্যাটেলাইট ট্রান্সমিশনের ক্ষেত্রে বর্তমানে স্টারলিংক যেটা ব্যবহার করতেছে স্যাটেলাইট ভিত্তিক। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ছিল নামকরণ, ঠিক আছে, আগে
বর্তমানে কি হয়েছে আমি আই এম নট শিওর, আমি আমার একদম খেয়াল নেই। তো সেক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট ভিত্তিক নেটওয়ার্ক যে ব্যবস্থা এখানে কিন্তু আমরা পাচ্ছি, অলরেডি আমরা ব্যবহার করতেছি। আকাশ কি করতেছে, ব্যবহার করতেছে যে আকাশ ডিজিটাল টিভির যে ব্যবস্থা, স্যাটেলাইট ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করতেছে। তো যা হোক, এরপরে আমরা একটু চলে যাই, আমরা চলে যাব আমাদের এমসিকিউতে। কিছু এমসিকিউ আমরা একটু দেখে নিই আমাদের জন্য যাতে সহজ হয়। ওকে, সিম্পল। আমরা এতক্ষণ যা পড়লাম, আমি আবারও বলেছি অনেকগুলো চ্যাপ্টার, এত বড় সিলেবাস, আমি যদি বলতে চাই 3 ঘন্টা 4 ঘন্টা শেষ হবে না সাধারণত। তো আমি যে পয়েন্টগুলো তুলে ধরছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওগুলো টাচ করে যাওয়ার চেষ্টা করছি এবং আমি তোমাদের কন্টেন্ট দিয়ে দিয়েছি। আশা করি খুবই সিম্পল, এক নজর পড়লে এগুলো খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, এখানে কি বলছে, মেইন ফাংশন অফ দ্য ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ারের যে মেইন ফাংশনটা কি। ওকে, আমরা একটু দেখি। রাউটিং প্যাকেট, না রাউটিং তো হতে পারে না। আচ্ছা, ট্রান্সমিটিং র বিট। আচ্ছা, আমরা যদি শুরুতে একটু চলে যাই, আমরা একটু দেখতে পারবো। আমরা আমাদের এই টেবিলের একদম শুরুতে, আচ্ছা এখানে একটু এখান থেকে দেখতে পারলাম, এটাতে দেখি। একটু দেখি যে ফিজিক্যাল, তার মানে এইখানে এবং একই সাথে এটাতে দেখে দেই, তাহলে সবাই বুঝতে পারবে। তার মানে কি, ট্রান্সমিট কি করে, রড যে বিট গুলো, এখানে বিট আকারে ডাটা ট্রান্সমিট, মানে যে ফ্রেমটা ছিল ফ্রেমটাকে ভেঙে এখানে বিট আকারে ট্রান্সমিট, 0 1 1 1 1 কথা কথা এরকম থাকে, বিট আকারে ট্রান্সমিট হচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক লেয়ারে ডাটা প্যাকেট আকারে হচ্ছে, এখানে ফ্রেম আকারে হচ্ছে। তার মানে বুঝতে পারছি ডেটা লিঙ্ক লেয়ারে ফ্রেম আকারে হচ্ছে, নেটওয়ার্ক লেয়ারে ডাটা প্যাকেট, এবং ফিজিক্যাল লেয়ারে সেটা আমার র ডাটা বিট, যেটা আমরা পরবর্তীতে আমরা সিগন্যাল হিসেবে অনেকে বলে। ওকে, এটা আমি মেন স্লাইড থেকেই দেখাই যাতে অনেকের আবার সুবিধা হয়, আর প্র্যাকটিসের জন্য তো ওখানে অলরেডি আছে। সরি, ওকে, যেটা বলছি, তার মানে রাউটিং এটা হবে না, ম্যানেজিং সেশন না, সেশন তো আমার সেশন লেয়ারের কাজ, এখানে এনক্রিপ্টেড এটা তো হবে না। এনক্রিপশন আমার করে আমরা বুঝতে পারছি, সেই মনে আছে প্রেজেন্টেশনে, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন অল পিপল সিজ টু নিড ডেটা প্রসেসিং, কারণ আমরা বুঝতে পারতেছি। এবং হুইচ ডিভাইস অপারেটস প্রাইমারিলি ফিজিক্যাল লেয়ার। ওকে, সবচেয়ে আমরা বুঝছিলাম যে প্রাইমারি সাধারণত কি করে, এই হাবটা ব্যবহার করা হয়, আর সুইচটা কি 2 লেয়ারে ব্যবহার করে সাধারণত, যখন ম্যানেজেবল সুইচ হয়ে যায় সেটা আমরা কি লেয়ার মাস্ট বি লেয়ার 2 তে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, হাব কিন্তু কোনো কিছু যা আসে ডেটা সরাসরি ওখান থেকে সবগুলোতে পাঠিয়ে দেয়, আর সুইচ কিন্তু সে একটা আলাদা ইন্টেলিজেন্স সুইচ, আলাদা নির্দিষ্ট নোডে পাঠাইতে পারে। আচ্ছা, তো এখানে বলছে যে হুইচ প্রোটোকল, ওই যে প্রোটোকল চলে আসছে, ডেটা লিঙ্ক লেয়ারের সাথে কোন প্রোটোকলটা এখানে সম্পৃক্ত, আমি কিন্তু অলরেডি এখানে বলে দিয়েছি যে কি কি হতে পারে, তাই না। যে ডেটা লিঙ্ক লেয়ারে আমার এই যে ইথারনেট ব্যবহার করা হয়, আইপি তো আমার ব্যবহার করা না, ইন্টারনেট প্রোটোকল সেটা আমার বুঝতে পারতেছি ইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই যে আইপি হলো আমার ইন্টারনেট প্রোটোকল, নেটওয়ার্ক লেয়ারে ব্যবহার করা হচ্ছে, তাই না। তারপরে টিসিপি ইউডিপি এগুলো কোথায় ব্যবহার করা হচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ারে। সো আমি যদি অন্যগুলো পাই, কিন্তু আমি ক্রস চেকিং এর মাধ্যমে কিন্তু এমনি এগুলো বের করে ফেলতে পারবো, তাই না। সো এই ব্যাপারটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি সাপোজ ইথারনেট বুঝলাম না, কোনো সমস্যা নাই, আমি টিসিপিও জানি, এইচটিটিপি গুলা তো একদম অ্যাপ্লিকেশনের প্রথমে শুরুতে ব্যবহার করা হয়, তার মানে এটা যেটা বাকি রইলো এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে ইলিমিনেশন বাই ইলিমিনেশন মেথড, আমি আবারও বলতেছি, তোমরা প্লিজ ইলিমিনেশন মেথড ইউজ করবে, ভয়ের কোনো কারণ নেই। আমার যদি ইলিমিনেট করতে করতে সঠিক অ্যান্সার চলে আসবে মাস্ট। সেম ভাবে ওএসএ লেয়ার কি করে ইউজেস, কোন ওএসএ লেয়ার সেটা আমাকে জানতে চাইছে। ম্যাক অ্যাড্রেস আমরা বলতেছি যে আমরা একটু আগে লিখছিলাম এলএলসি এবং ম্যাক,
কোথায় ব্যবহার করা হয়? ডেটা লিঙ্ক লেয়ারে। এটা আমি অলরেডি একবার লিখেও দিচ্ছি। তারপরে এটা আমি চলে যাই, এখানে বলছে যে কোন ডিভাইসটা এখানে ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা একটু আগে বলছি, এটা নিয়ে আর আলোচনা না করে অলরেডি আলোচনা হয়ে গেছে। হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল কিসের জন্য? রাউটিং প্যাকেট। তো আমরা মাত্র ডেটা প্যাকেট আউট করলাম, এটা রাউটারে যেতে ব্যবহার করা হয়, ডেটা প্যাকেট আউট করে, তাই না? ওকে, and which protocol operates network layer? ওকে, খুব ইম্পর্টেন্ট, মাত্র বসেছি। এখানে প্রাইমারলি অ্যাসোসিয়েটেড কি কোন ডিভাইসটা? রাউটার। সুইচ তো নাই, সুইচ ছিল লেয়ার 2 তে, হাফ লেয়ার 1 এ, তাই না? এটা লেয়ার 1 এ। সো আমরা কিন্তু ইলিমিনেট করলেও আমাদের রেজাল্ট বেরিয়ে আসতেছে। সো এরকম ভাবে আমি প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার এখানে চেষ্টা করছি। তোমরা এগুলো সবগুলো একটু দেখে নেবে যে প্রাইমারি ফাংশনটা কোন লেয়ারে? ট্রান্সপোর্ট লেয়ারে। তো আমরা বুঝতে পারতেছি ট্রান্সপোর্ট লেয়ারে কি কাজ করে। আচ্ছা, এটা যদি দেখি রাউটিং প্যাকেট, না কোনোদিন না, এটা তো নেটওয়ার্ক লেয়ারের কাজ। ট্রান্সমিটিং বিট, এটা তো হবেই না। বিট গুলা আমার কিভাবে যায়? সেখানে ফিজিক্যাল লেয়ারে যায়। ফরম্যাটিং ডাটা, না এটাও হবে না। সো এই ট্রান্সপোর্ট লেয়ারে আমরা জানি, ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি ইউডিপি, মনে থাকবে দুইটা প্রোটোকল ব্যবহার করছে। এটা কানেকশন ওরিয়েন্টেড, কানেকশন লেস, দুইটা রিলায়েবল, ঠিক আছে? তো রিলায়েবল ট্রান্সমিশনের জন্য কিন্তু, এই যে রিলায়েবল ট্রান্সমিশনের জন্য আমরা টিসিপি ব্যবহার করতেছি। সো এটা কিন্তু অটোমেটিক সেই প্রোটোকল থেকে আসে বা সবকিছু থেকে আসে, অটোমেটিক এটা কিন্তু একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। আমরা এমনি আমাদের পারা উচিত ছিল বা উচিত। আচ্ছা, যা হোক, এখানে সেম ভাবে বসে কি প্রোটোকল এখানে ব্যবহার করি, মাত্রই উদাহরণ দিলাম, অটোমেটিক চলে আসছে। আচ্ছা, কমিউনিকেশন সেশন, এটা নিয়ে আর বলার কোনো কথাই নাই, এটা নিয়ে বিস্তর কথা বলেছি। আমাদের যে সেশন আউট হয় বিভিন্ন কিছু উদাহরণ দেওয়া বলেছি। আচ্ছা, এক্সাম্পল ইউজ দ্য সেশন লেয়ার। আচ্ছা, একটু দেখি, আমি সে ফর এক্সাম্পল এটা আমি পারি না, কোনো সমস্যা নাই। আমি এইচটিটিপি এর কথা ধরি, এইচটিটিপি অ্যাপ্লিকেশন লেয়ারে ব্যবহার করা হয় না। আইপি এটা হতে পারে না, আইপি আমার নেটওয়ার্ক লেয়ারে ব্যবহার করা হচ্ছে। টিসিপি এটা আমার ট্রান্সপোর্ট লেয়ারে ব্যবহার করা হচ্ছে। সো বাকি থাকলো কি? নেট বায়োস। তার মানে আমি যদি যা জানি, আমি একটা পড়াই নাই, এটা আমি জানি, একটু পড়ানো হয় না, কিন্তু অটোমেটিক কিন্তু আমার চলে আসতেছে। আমরা ইলিমিনেশন মেথডটা ব্যবহার করব, আমাদের জন্য সহজ হবে সবকিছু। আচ্ছা, এই এনক্রিপশন, সো এটা নিয়ে আর কোনো কথাই নাই। আমরা ইমেল এনক্রিপশনের মাধ্যমে উদাহরণ দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করতে হবে তাকে। ওকে, প্রেজেন্টেশন লেয়ার। আমি আবারও বলি, ইথারনেট না, একটু আগে আমরা পড়ছি আইপির কথা পড়ছি, বাট সো এসএসএল বা টিএলএস সিকোয়েন্সিয়াল যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি কি লেয়ারে? প্রেজেন্টেশন লেয়ারে। ওকে, এটা করার জন্য, এনক্রিপশনের জন্য। আচ্ছা, ওয়েবসাইট লেয়ার প্রোভাইডস সার্ভিসেস কিসের জন্য? লাইক ইমেল এবং ওয়েব ব্রাউজিং। আমরা যদি চিন্তা করি, ইমেল, ওয়েব ব্রাউজিং প্রথম উদাহরণটা দিয়েছি, তাই না? সো অ্যাপ্লিকেশন লেয়ার, তাই না? এরপরে বলছে প্রোটোকল অপারেটস কি? অ্যাপ্লিকেশন লেয়ার। সো শুরুতেই এটা না, এটা না, এটা না, তিনটা ব্যবহারই করেছি আমরা না। ওকে, এরপর বলছে কি হুইচ ডিভাইস, কোন ডিভাইসটা ব্যবহার করবো কি? মাল্টিপল ওয়েবসাইট লেয়ার। আমরা একটু আগে পড়ছিলাম, মনে আছে যে গেটওয়ে এমন একটা ডিভাইস যা সকল লেয়ারে কাজ করে। আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি, এবং এটা যদি নাও জানতাম তবে করতাম। এটা হলো হাফ, সব লেয়ার কাজ করে না, লেয়ার 1, লেয়ার 2, আর তার মানে এটা কি রাউটার, নেটওয়ার্ক লেয়ার, লেয়ার 3 তে। সো আমার কিন্তু আলটিমেটলি গেটওয়ে বেরিয়ে গেল। না পারলেও কিন্তু আমরা পারবো। এবার ফাংশন অফ দ্য ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার কি করে? ইউএফপি, যে ফ্রেম গুলো ট্রান্সমিট করে, তাই না? রাউটিং প্যাকেট তো নাই। আচ্ছা, এনক্রিপশন ডাটা, এটা না। ম্যানেজিং সেশন, সো আমি কিন্তু প্রত্যেকটা আমি বের করতে পারতেছি বাই এলিমিনেশন। ওকে, এরপরে আমরা দেখি এই যে আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসে, তার মানে কি? এটা ওএসএল লেয়ার ডিফাইন কি করবে? স্ট্যান্ডার্ড ফর কেবল এবং কানেকশন। একদম সিম্পল, একদম কানেক্টিভিটি যে ই করে, কেবল সংযোগ, যে কোনো সংযোগ হোক না কেন সেটা ফিজিক্যাল লেয়ারে। এরপর আচ্ছা, তো যা হোক, এখন তোমরা যে কাজটা করবা, তোমাদের কাজে চলে আসি। এখানে অনেকগুলা দেখানো হয়েছে, প্রায় অনেক, আমি এখানে সংযুক্ত করেছি প্রায় 33 পাতার মতো।
এখানে অনেক প্রায় 120-30টা এমসিকিউ, খুব সম্ভবত হবে 100-এর উপরে এমসিকিউ দিয়েছি, 100+ এমসিকিউ। তোমরা যদি এই এমসিকিউ গুলা বুঝে বুঝে শুধু পড়ো, আমার মনে হয় শতভাগ থিওরি এখান থেকে চলে আসবে। কারো কোনো যদি কোনো কনফিউশন থাকে, এমসিকিউ পড়ার সময় এই এক্সপ্লেনেশন অবশ্যই খুব ভালো করে পড়বা, এমনি কভার হয়ে যাবে, আমি শুধু এটা বিলিভ করি। এবং কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে তোমরা জানাবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আমি জানি না তোমাদের ক্লাসটা কেমন লাগছে। যদি কারো বিন্দুমাত্র কোনো উপকারে লাগে, তাহলে আমার পড়ানো সার্থক। আর আবার বলছি, তোমাদের ইনশাল্লাহ যে কয়টা দিন আছে একটু ভালো করে বুঝে বুঝে যদি পড়ার চেষ্টা করো, তাহলে এটা আরো বেশি সহজ হবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।